হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের একটি গোয়েন্দা গল্প। আজকের গল্পে কতকের ভূমিকায় থাকছে সাধ্যায়, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা মৌরুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের টেডি বিয়ার গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে টেডি বিয়ার গল্পটি। তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে ইউটিউব সাবস্ক্রাইব ফ্রি করলেও আমাদের ওই একটি সাবস্ক্রাইব অনেকটা মনোবল বৃদ্ধি করে। তাই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কই রে সুতপা, কোথায় গেলি? এই ভোরবেলায় আবার ছাদে গিয়েছিলিস? বৃষ্টি হয়েছে একটু আগেই, ঠান্ডা বাতাস বইছে, তোর ঠান্ডা লেগে যাবে। কই গো, তুই মেয়েটাকে মানা করতে পারোনি? ওকে মানা করলে শুনবে না তো। তুমি তো জানো এই সময়টায় শুধু ওর মনে আছে, বাকিটা তো ওকে ছেড়ে চলে গেছে। ওকে তুমি আটকিও না। এমন সময় শোনা গেল কিছু মনের কথা, যা গানের সুর হয়ে সুতোবার কণ্ঠে ভেসে আসে। तुम बिन मैं देखो तो कैसे क्या हो बैठी, तुमको जो खोया तो खुद को भी मैं खो बैठी। तू मुझको ढूंढे तो मैं खुद को पालूंगी, मैं तेरे बदले में अब जन्नत भी ना लूंगी। तुम तोड़ो ना दिल मेरा, नहीं जीना यूं तेरे बिन। तुम तोड़ो ना दिल मेरा, नहीं जीना यूं तेरे बिन। গান শেষ হতেই সুতোপার মা বলে উঠল, যাই মেয়েটাকে ডেকে নিয়ে আসি। না যেও না, থাকতে দাও। ওই গান আর একটা নাম ছাড়া তো ওর আর কিছুই মনে নেই। যেটুকু ওর মনে আছে ওকে সেটা নিয়েই থাকতে দাও। মেয়েটাকে সিঁদুরটা পর্যন্ত তুমি পড়তে দাওনি, ও যে বিবাহিতা সেটা পর্যন্ত তুমি ওকে বলনি। কথাটা শুনেই সুতোবার মা বলে উঠল, এই কি করছো তুমি? আস্তে আস্তে কথা বলো। আমি কি সাধে ওর থেকে কিছু লুকিয়েছি? তুমি জানো না এই সমাজের লোকের কথা? লোকে যদি জানতে পারে ও বিবাহিতা, তাহলে বুঝতে পারছো কত লোকে কত কথা বলবে। লোক তো আর বুঝবে না, বিশ্বাসও করবে না যে ওর কিছু মনে নেই। বলবে ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। মেয়েটা শুনলে ওর মনের অবস্থা কি হবে ভেবে দেখেছো? একেই তো ওর কিছুই মনে নেই, তার উপর এইসব শুনলে কি নিয়ে বাঁচবে বলতে পারো? ওই জন্যেই তো আমি কিছু জানাইনি ওকে। আমি জানি মিনতি, কিন্তু একদিন যখন ওর সব মনে পড়বে তখন কিন্তু। তখনকার কথা তখন ভেবে দেখব, এখন না। কিন্তু মিনতি, সেদিন কিন্তু ওকে চলে যেতে হবে। পারবে তো সেদিন নিজেকে শক্ত রাখতে? তুমি আবার এইসব কথা কেন বলো তো? বলি তোমার জন্যই, কারণ মেয়েটাকে তুমি নিজের সন্তানের মতো ভালোবাসছো। ও চলে গেলে তোমার কি অবস্থা হবে সে কথা ভেবেই আমি বলছি। ও একদিন না একদিন চলে যাবেই, এটা আমাদের মেনে নিতে হবে। ওর জন্য তুমি এই কলকাতায় চলে এলে, যেন ওকে নিয়ে কেউ কোনো কথা না বলে। সবাই জানবে ও তোমার আর আমার মেয়ে, আমাদের মেয়ে। কিন্তু এটা তো সত্যি না। আলোকবাবুর কথা শুনে মিনতি দেবী একটু কড়া গলায় বলে উঠলেন, বলি তোমার কি আমার ভালো থাকা সহ্য হয় না? আমি যত ভুলে যেতে চাই তুমি তত আমাকে মনে করিয়ে দাও।
থাক না যেমন আছে। কোনোদিন কেউ এসে যদি দাবি করে সুতপা তাদের, তখন কি হবে ভেবে দেখেছো? না, এমনটা হবে না কোনো দিন। তুমি আবার ভুল করছো মিনতি। ঠিক আছে, আমি ভুল করছি, আমি সেটা দেখে নেব। আমি তোমাকে আবার বলছি, সুতপা যেন কোনো দিন জানতে না পারে। কথাগুলো বলেই মিনতি দেবী চলে গেলেন। তখন আলোকবাবু বলে উঠলেন, জানি মিনতি, তুমি মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছ, কিন্তু ভয় করে মিনতি, তোমার জন্য ভয় করে। মাতৃত্বের সুখ আমি কোনোদিন তোমাকে দিতে পারিনি, সে আমার অক্ষমতা, কিন্তু তুমি কোনোদিন সে কথা আমাকে বলনি। দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবারের জন্য সেটা পারিনি। তুমি তোমার ঘাড়ে আমার অক্ষমতার ভার নিয়েছ। তাও তো নীলকে নিয়ে এসেছিলাম, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার কোলে তুলে দিয়েছিলাম, কিন্তু নীল আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। অনেক কষ্টে তোমাকে আমি বাঁচিয়েছি। তারপর সুতপা, আবার কোনোদিন হয়তো সেও চলে যাবে, কিন্তু সেদিন আমি কি করব? তুমি কেন বুঝতে চাও না মিনু? কথাগুলো বলতে বলতে আলোকবাবু একটা ছবির কাছে এসে দাঁড়ালো। ছবিতে আছে একজন ছেলে যার গায়ে আর্মির পোশাক। ছবিটির দিকে তাকিয়ে আলোকবাবু বলে উঠলেন, নীল, আমাদের ভালোবাসায় কি কম ছিল বাবা? এইভাবে আমাদের ছেড়ে চলে গেলি। যেখানেই থাক ভালো থাকিস বাবা, তোকে খুব মনে পড়ে। তুই কি আর কোনোদিন ফিরবি না বাবা? চোখের জলগুলো মুছে আলোকবাবু চলে গেলেন। আর ওদিকে আবার ডায়মন্ড, তুই প্রতিদিন সকালবেলা এসে আমার চাদরটা নিয়ে যাস কেন বলতো? দিয়ে যা বলছি, দিয়ে যা এক্ষুনি দিয়ে যা, নাহলে আজ তোর খাবার বন্ধ। একটু শান্তিতে আমাকে ঘুমোতেও দেবে না। উফ বাবা, আমার সুখ কি তুই একটুও দেখতে পারিস না? আরে কি হলো, চাদর দিয়ে যা। অর্জুন কথাগুলো একাই বলে চলেছে, কিন্তু ডায়মন্ডের কোনো সাড়া শব্দ নেই। তাই বিরক্ত হয়ে একবার চোখ খুলে সামনের দিকে তাকালো। দেখলো তার ঘরে সারি সারি করে সবাই দাঁড়িয়ে আছে। প্রথমে নজরে পড়ল ডায়মন্ড, তার মুখে অর্জুনের চাদর, তারপর আছে ছোটু, তারপর সুজয়, শেষে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সোমা। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কিন্তু এই সাত সকালে সবার কি হয়েছে যে সবাই এত রেগে আছে? অর্জুন একটু ভয়ে ভয়ে সবার দিকে তাকালো, তারপর আস্তে গলায় বলে উঠল, কি হয়েছে? আবহাওয়া এত গরম কেন? কেউ কোনো কথা বলছে না, শুধু সবাই রাগী চোখে অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন এবার আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সবার মুখগুলো ভালো করে দেখে অর্জুন আবার আস্তে গলায় বলে উঠল, কি হয়েছে? তোরা সবাই ঠিক আছিস তো? আবার কেন জানি না মনে হচ্ছে তোরা সবাই জম্বি হয়ে গেছিস। কথাটা শুনেই সুজয় বলে উঠল, হ্যাঁ, এবার এই জম্বিগুলো তোর রক্ত খাবে। কেন কেন, আমি কি করেছি? কি করেছিস? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি। কাল আবার তুই মদ খেয়ে বাঁদরামি করেছিস। কই, কখন করেছি? আমার তো মনে পড়ছে না। সে তোর মনে পড়বে না, তোকে মনে করানোর জন্য তো আমরা আছি। আচ্ছা, কি করতে চাইছিস বলতো? এক্ষুনি বুঝতে পারবি। এই বলে সবাই অর্জুনের পেছনে দৌড়তে লাগলো। কিছুক্ষণ দৌড়তে দৌড়তে সোমা হাঁপিয়ে ওঠে, আর একটু হলেই সোমা মাথা ঘুরিয়ে পড়ে যেত। সুজয় আর অর্জুন দুজনে মিলে দৌড়ে গিয়ে সোমাকে ধরে। তখন অর্জুন রাগী গলায় বলে উঠল, এইভাবে কেউ দৌড়ায়? আর একটু হলেই পড়ে যেতিস। কথাটা শুনেই সোমার চোখে জল চলে আসে। চোখে জল দেখে অর্জুন শান্ত গলায় বলে উঠল, আরে আমি এতটাও জোরে কথা বলিনি। আচ্ছা নে, আর কাঁদতে হবে না। ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দে, আমি কান ধরছি, হয়েছে? অর্জুন নিজের কান ধরলে সোমা বলে উঠল, আসলে দাদা, ছোট থেকে বড় হয়েছি, মামির অনেক ধমক, অনেক বকুনি সহ্য করেছি, তাই ধমক আর বকুনিকে ভয় পাই না। তবে আজ তোমার বকুনি আমার খুব ভালো লেগেছে। আমি জানি দাদা, তুমি আমার সাথে আছো, ছোটুকে দেখবে তুমি। আমার তো দুনিয়া ছোট। আর কথাটি বলতে পারল না,
চুপ করে গেল। অর্জুন বুঝতে পারল সোমার মনের কথা। অর্জুন কিছু বলতেই যাবে, তখন সোমা নিজেকে সামলে বলে উঠল, না না দাদা, আমি ঠিক আছি। দাদা, আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানকে তুমি দেখে রাখবে। কথাটা শুনে অর্জুন বলে উঠল, চুপ চুপ চুপ, একদম চুপ। এইসব আজে বাজে কথা তোর মাথায় কে ঢুকিয়েছে বলতো? তুই খাবি, ঘুরবি, কথা বলবি, গান গাইবি, আর মাঝে মাঝে ঝগড়া করবি। এইসব কথা তোকে ভাবতে হবে না। যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে অর্জুন বাথরুমে চলে গেল। সবাই যে যার ঘরে গেল। কিছুক্ষণ পর যখন অর্জুন বাইরে বেরিয়ে এলো, তখন দেখতে পেল বসার ঘরে আরেকজন সিআইডি অফিসার বসে আছে। তাকে দেখে অর্জুন বলে উঠল, বিকাশ, তুমি এখানে? আমাকে ফোন করতে পারতে, আমি চলে যেতাম। অর্জুনের কথা শুনে বিকাশ বলে উঠল, তোমাকে অনেকবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ আছে, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। তোমার ফোনটা বন্ধ কেন গো? অর্জুন দেখলো তার কাছে ফোন নেই। বুঝলো কাল রাত থেকেই হয়তো বন্ধ হয়ে গিয়েছে। সেটা বুঝতে পেরে বলে উঠল, হ্যাঁ, ওই ফোনটা একটু ডিস্টার্ব করছে, তাই হয়তো বন্ধ হয়ে গেছে। তুমি বলো না, কোনো জরুরি কথা ছিল? হ্যাঁ, জরুরি তো বটেই, তাই তো এসেছি। এসিপি স্যার আমাকে এখানে আসতে বললেন। আচ্ছা, তাই নাকি? তা কি ব্যাপার বলো তো? সবাই বুঝতে পারলো জরুরি কোনো কথা বলার জন্যই হয়তো এসিপি স্যার আরেকজন সিআইডি অফিসারকে পাঠিয়েছেন। তাই তখন বসার ঘর থেকে সবাই বেরিয়ে গেল। বিকাশ বলতে শুরু করলো, তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। ব্যাপারটা আমাদের কাছে খুবই রহস্যজনক। সাথে এসিপি স্যার আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তাই বলতে পারো অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। ব্যাপারটা খুবই সেন্সিটিভ। অর্জুন বিকাশের কথা শুনে একটু অবাক হলো আর বলল, কি হয়েছে বিকাশ? অর্জুন, তুমি হয়তো পেপারে বা টিভিতে খবরটা শুনে থাকবে। শহরে কিডন্যাপিং শুরু হয়েছে। 13 থেকে 15 বছরের মেয়েদের করা হচ্ছে কিডন্যাপ। যতটা তদন্ত করে বা কেস হিস্ট্রি দেখে বুঝতে পেরেছি, এই 2 সপ্তাহের মধ্যে 4টে মেয়ে কিডন্যাপ হয়েছে। আর তাদের মধ্যে আছে আমাদের ডিজিপি স্যারের নাতনি। কথাটা শুনে অর্জুন বলে উঠল, কি কি বলছো তুমি? ডিজিপি স্যারের নাতনি? হ্যাঁ, আর সেই জন্যই ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। যারাই কাজ করেছে তারা সবসময় পুলিশের ওপর নজর রেখেছে। তাই ডিজিপি স্যার চান তুমি গোপনে এই কেসটা হ্যান্ডেল করো। আচ্ছা বিকাশ, ডিজিপি স্যারের নাতনি যে কিডন্যাপ হয়েছে সেটা কি পাবলিক জানে? না অর্জুন, ব্যাপারটা খুবই গোপনীয়। বুঝতেই পারছো, খবরটা বাইরে, বিশেষ করে মিডিয়ার লোক জানাজানি হলে আগে ব্যাপারটা রাজনীতির দিকে দেখাবে। তারপর সেই নিয়ে অপোজিশন পার্টির মধ্যে চুলচেরা বিশ্লেষণ হবে। কাজের কাজ কিছুই হবে না। তাই এসিপি স্যার ব্যাপারটা খুবই গোপনীয়ভাবে সমাধান করতে বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিডন্যাপাররা ফোন করেনি, জানো তো, কোনো মুক্তিপণের দাবিও করেনি। তাহলে তারা কি জন্য মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। ডিপার্টমেন্ট কিভাবে বুঝলো যে এটা কিডন্যাপিং কেস? কোনো প্রত্যক্ষদর্শী আছে? না, সেরকম কিছুই নেই। তবে বাকি যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছে তাদের বাড়ির লোক বা তাদের বন্ধুবান্ধব সবার সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হলো তাদের কোনো অসুবিধে ছিল না। কেউ টিউশন থেকে ফেরার পথে, কেউ খেলতে বেরিয়ে, আবার কেউ স্কুল থেকে আসার পথে। তাই আমাদের ধারণা তাদের কেউ কিডন্যাপ করেছে। নাহলে মেয়েগুলো তো আর এমনি এমনি উধাও হয়ে যেতে পারে না। কিন্তু তারা কোথায় কিভাবে কিডন্যাপ হয়েছে সেটা কেউ বলতে পারছে না। আশেপাশের লোক কেউ কিচ্ছু জানে না। বাড়িতে খবর নিয়েছি, তাতে তারা বলেছে বেশ কিছুদিন ধরে সব মেয়েগুলি খুব চিন্তিত ছিল। ব্যাপারটা তাদের বাড়ির লোক লক্ষ্য করেছিল এবং তাদেরকে বাড়ির লোক জিজ্ঞাসা পর্যন্ত করেছিল, কিন্তু তারা কিছুই জানায়নি। আচ্ছা, মেয়েগুলোর কাছে কি ফোন ছিল? হ্যাঁ, যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছে বা উধাও হয়েছে তাদের কাছে কিন্তু ফোন ছিল, যদিও সেই ফোন বাড়ির নিজেদের কাছে রাখত। কিন্তু তারা উধাও হয়ে যাওয়ার দিন তারা সবাই বাড়ির ফোন নিয়েই বেরিয়েছিল। আর তারপর থেকে তাদের ফোন একেবারে সুইচ অফ বলেছে। ফোনের লাস্ট লোকেশন আমরা চেক করেছি, আর সেটা তাদের বাড়ির 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে ছিল। যেই জায়গায় তাদের ফোন বন্ধ হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরাও আমরা খোঁজ করি, কিন্তু দুঃখের বিষয় সেই জায়গায় কোনো ক্যামেরা ছিল না। তবে যে লোকেশন থেকে মেয়েগুলো উধাও হয়েছে তার কিছু দূরের ক্যামেরা আর তার ঠিক আগের ক্যামেরায়
আমরা 4টি মেয়ের ক্ষেত্রে একটি গাড়ি কমন পেয়েছি। আর এই যে তার ছবি, নাম্বার জুম করে দেখা গেছে, তারপর খোঁজ নিয়েছি, কিন্তু নাম্বার ভুল। তাই আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। গাড়িটাকে আমরা ট্রেস করতে পারছি না। অনেক লোক লাগিয়েছি, কিন্তু তারাও কোনো খবর দিতে পারছে না। বিকাশ ফাইলটা অর্জুনের দিকে এগিয়ে দিল। সেখানে সেই গাড়ির ছবি ছিল। ছবিটা অর্জুন ভালো করে দেখতে শুরু করলো, আর তারপর বিকাশ বলে উঠল, এখনো পর্যন্ত এই কেসের কোনো ক্লু পাওয়া যায়নি। মেয়েগুলো কোথায় যেতে পারে তার কোনো আইডিয়া নেই তার পরিবারের। সেই সাথে শহরে বেশ একটা ভয়ের সৃষ্টি হয়েছে। উপর মহল থেকে খুব চাপ দিচ্ছে, তাই আমিও খুব চিন্তিত আছি। এবার তোমাকে এই কেসের ভার নিতে হবে। ডিআইজি স্যার তোমাকে পার্সোনালি ফোন করবে বলেছেন, কিন্তু কি বলো তো, কে কখন কোথা থেকে আমাদের ফলো করছে সেটা তো বুঝতে পারছি না। ডিআইজি স্যার নিজে বলেছেন, তুমি যদি সব মেয়েগুলোকে উদ্ধার করতে পারো তাহলে তার সম্পূর্ণ ক্রেডিট তোমার, আর কেসের জন্য যখন যা সাহায্যের দরকার হবে সে সবই পাবে। সব রকম ব্যবস্থা আমি করে দেব, তবে ছদ্মবেশে কাজটা করতে হবে। তবে তোমার আসল পরিচয় বাইরে প্রকাশ করা যাবে না। আসলে বুঝতেই পারছো, যারা এইসব করছে তারা পুলিশের ওপর নজর রাখছে, সেই জন্যই আমি বলছি। অর্জুন একটু ভেবে বলে উঠল, হ্যাঁ, সেটা না হয় বুঝতেই পারছি। আচ্ছা বিকাশ, যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছে বা উধাও হয়ে গেছে বলছো, তাদের সব ডিটেলস, সিসিটিভি ফুটেজ এগুলো একটু আমার চাই। কেসটা একটু স্টাডি করতে হবে, দেন আমি তোমাকে বলছি আমি কি করতে পারছি। ঠিক আছে, আমি জানি তুমি পারবে, আর তোমার পাশে ডিপার্টমেন্টের সবাই আছে। যে কোনো সমস্যায় তুমি আমাকে ফোন করতে পারো। পুলিশ ফোর্স তোমাকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকবে। ঠিক আছে বিকাশ। আচ্ছা তাহলে আজ আমি আসি। আর তখনই সুজয় দরজায় টোকা দিল। অর্জুন সুজয়কে ভেতরে আসতে বলল। বিকাশকে চলে যেতে দেখে সুজয় বলে উঠল, বিকাশ, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। সে কি কথা? আজ তুমি প্রথমবার আমাদের বাড়িতে এলে আর কিছু না খেয়ে চলে যাবে? সেটা তো হয় না। না না, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। কেসটা সমাধান হোক, তারপর একদিন এসে জমিয়ে খাওয়া যাবে। আজ নয়, আজ একটু তাড়া আছে। আচ্ছা, বেশ বেশ। এরপর বিকাশ চলে গেল। অর্জুন ফাইলটা নিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেখতে শুরু করলো। সুজয় তা দেখে বলে উঠল, কি কেস বলতো? বলবো, তবে তার আগে আমার খুব খিদে পেয়েছে। চল আগে পেট পুজো, তারপর কাজ। মন দিয়ে কাজ করতে গেলে পেটকে আগে শান্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল। এরপর সকালের খাবার খেয়ে অর্জুন আর সুজয় অর্জুনের ঘরে বসে আছে। এমন সময় রিভু এসে হাজির। অর্জুনকে ফোনে না পেয়ে বাড়ির বাইরে থেকেই ডাকতে ডাকতে ভেতরে আসছে। অর্জুনদা, ও অর্জুনদা, কোথায় গেলে? তোমার ব্যাপার কি বলো তো? ফোনটা বন্ধ করে রেখেছো কেন? আমি তো মরে গেলেও খোঁজ পাবে না। কথাগুলো বলতে বলতেই অর্জুনের ঘরে ঢুকলো আর দেখলো সামনে রাগী চোখে তাকিয়ে আছে অর্জুন আর সুজয়। দুজনের এমন অবস্থা দেখে রিভু ভাবলো, আবার কি হলো এদের? সকাল সকাল ভূতে ধরেছে নাকি? রিভু আস্তে গলায় বলল, কি হয়েছে গো তোমাদের? আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? অর্জুন আর সুজয় কোনো কথা বলে না, শুধু রাগী চোখে রিভুর দিকে তাকিয়ে থাকে। তাদের এমন রাগী চোখ দেখে রিভু আবার বলে উঠল, কি হয়েছে একটু বলো না। আমার কিন্তু তোমাদের দেখে ঠিক ভালো লাগছে না, ভয় করছে। তাও অর্জুন আর সুজয় কোনো কথা বলছে না দেখে রিভু এবার জোর গলায় বলে উঠল, তোমরা কি বলবে কি হয়েছে তোমাদের? রিভুর চিৎকার শুনে বাড়ির বাকিরা চলে আসে অর্জুনের ঘরে। সোমা, ছোটু আর ডায়মন্ডও ছুটে এসে রিভুর দিকে একবার আর অর্জুন ও সুজয়ের দিকে একবার তাকিয়ে থাকে। কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করে। তখন অর্জুন এগিয়ে এসে রিভুর গলা চেপে ধরে বলে উঠল, তোর মরার খুব শখ না? আজ তোকে মেরেই ফেলবো। অর্জুনের এমন কথা শুনে রিভুর মনে পড়ল মুখ ফুসকে মরার কথা বলে ফেলেছে। রিভু অর্জুনের হাত ধরে বলে উঠল, ক্ষমা করিয়া দেন গো অর্জুনদা, এই আমি শপথ করছি জীবনে আর এমন কথা বলবো না। মায়েরই বলছি, আর হবে না। দয়া করিয়ে এইবারের মতো ক্ষমা করে দেন গো। রিভুর কথা শুনে সোমা হেসে উঠল। অর্জুন আবার বলে উঠল, তোর এই আজব মার্কা কথাবার্তা শুনে আমি একদিন নিজের ভাষা ভুলে যাব, বুঝলি? নে, এবারের মতন ক্ষমা করে দিলাম। এবার বল, এত হাঁক ডাক জুড়েছিলি কেন?
আবার কার কি হলো? কারোর কিছু হয়নি। তোমাকে কাল রাত থেকে কলে পাচ্ছি না, তাই সকাল হতেই চলে এসেছি। বলছি, ফোনটা বন্ধ করে রেখেছো কেন? আর দেখলাম বিকাশ স্যার এসেছিল, কেসটা কি? বলবো বলবো, সব বলবো, তবে এখন না। তার আগে আমার সাথে তোকে যেতে হবে। কোথায়? গেলেই জানতে পারবি। না তাও বলো না। তুই আজকাল তো প্রশ্ন করিস কেন বলতো? বললাম তো আমার সাথে চল। জো হুকুম মেরে আকা। আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই বলে অর্জুন আর রিভু বেরিয়ে পড়ল অর্জুনের ব্ল্যাক স্করপিও নিয়ে। বড় বাজারে এসে একটা দোকানে ঢুকল। দোকানে এসে রিভু রীতিমতো অবাক। এই দোকানে অর্জুনের কি কাজ? রিভু অবাক চোখে অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন রিভুর মনের কথা বুঝতে পেরেছে, কিন্তু তখনই কিছু বলল না। গাড়িতে এসে বসতেই রিভু জিজ্ঞাসা করল, তোমার মতলব কি বলো তো? মতলব বলতে? এই যে যেসব জিনিস কিনছো সেগুলো তোমার কোন কাজে লাগবে আমি সেটাই ভাবছি। তা যাত্রাপালের নাম লিখিয়েছো নাকি বউ? না আবার পুলিশের কাজ ছেড়ে শুটিং করবে ভাবছো? তবে যাই বলো, সিনেমা করলে খুব একটা খারাপ চলবে না। তোমার মতো একজন হ্যান্ডসাম সুপুরুষ যদি নায়ক হয়ে যায় তখন তো আর দেখতে হবে না। রিভুর কথা শুনে অর্জুন বলে উঠল, থাক থাক, আর নাটক করতে পারবো না। শেষে মিথ্যে মিথ্যে ভিলেনকে মারতে গিয়ে দেখা যাবে সত্যিই মেরে দিয়েছি, তখন আরেক ঝামেলা। পুলিশ হয়েই তখন জেলে যেতে হবে। সে তুমি করতেও পারো, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি নকল দাড়ি গোঁফ নিয়ে করবে কি? কাজ আছে বাছা, এবারে কেস সমাধান করতে হবে ছদ্মবেশে, তাই তো তার এত জোগাড়। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। আচ্ছা, তবে অর্জুন সাধু বাবাকে আমরা কবে দেখতে পাবো? আবার ইয়ার কি হচ্ছে? না, আমি সত্যিই জিজ্ঞাসা করছি, কবে থেকে কাজ শুরু করছো? শুধু আমি একা না, তুইও থাকবি আমার সাথে, আমার চেলা হয়ে। আচ্ছা তাই নাকি? এ তো খুব ভালো কথা। তবে সত্যি কথাই বলেছ, আমি তোমার চেলা। তবে শুধু সাধু বাবা না, আরো অনেক কিছু হতে হবে। মানে? মানেটা পরে বলবো, চল এখন আমাদের বেরোতে হবে। কিছুটা রাস্তা যেতেই রিভু বলে উঠল, অর্জুনদা, আমার খুব খিদে পেয়েছে, সকালে খেয়ে আসিনি। কি এত বেলা হয়ে গেল আর তুই এখনো খাবার খাসনি? আচ্ছা রিভু, এই কথাটা তো তুই আমাকে আগে বলবি না? আসলে তোমার খবর না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম। রাতেই আসতাম, কিন্তু ওই যে আমার ঘরে একজন লেডি দারোয়ান আছে, আমার দিদা, উনি বললেন সকাল না হলে ঘর থেকে আমি বেরোতে পারবো না। তুমি জানো, সকাল পর্যন্ত আমাকে সূর্যদেবের জন্য অপেক্ষা করতে হয়েছে। সত্যি বলছি, সূর্যদেবের জন্য আমি কাল অনেক অপেক্ষা করেছি, তাই সকাল হতেই দে দৌড়। তখন আর আমায় পাই কে? হ্যাঁ, দৌড়ে এসে আমাকে উদ্ধার করে দিয়েছো। চল খাবি, চল। দুপুর তো হয়েই গেল, কি খাবি? ভাত? হ্যাঁ, ভাত খাবো। এরপর অর্জুন আর রিভু একটা হোটেলে ঢুকলো ভাত খাওয়ার জন্য। টেবিলে বসতেই একজন ওয়েটার এসে জিজ্ঞাসা করলো, কি খাবার দেব? ভাত দেবে 1 প্লেট, আর একটা প্লেটে 4টে রুটি। আসলে স্যার, রুটি এখনো হয়নি, আটা মাখা আছে, তৈরি করতে একটু দেরি হবে। না তাহলে থাক। থাকবে কেন? আমি খাবো আর তুমি বসে থাকবে? ভাত খেয়ে নাও না। রিভুর কথা শুনে অর্জুন মুখটা বেজার করে বলে উঠল, ভাত আমার খেতে ইচ্ছা করে না, তাও ওকে সামান্য দেবে। অর্জুনের কথা শুনে সেই ওয়েটার চলে গেল। মিনিট 5 পরে সেই ওয়েটার 2টো থালায় ভাত নিয়ে এলো। ভাতের পরিমাণ দেখে অর্জুন বলে উঠল, আরেকটা প্লেট নিয়ে এসো। ওয়েটার তাই করলো, অন্য একটি প্লেট এনে অর্জুনকে দিল। তারপর 1 হাতা ভাত তুলে প্লেটে নিল।
প্লেটে ভাত দেখে ওয়েটার আর কিছু বলল না। বাড়তি ভাতের প্লেটটা ওয়েটার নিয়ে চলে গেল। রিভু কোনো কথা বলবে না করেও বলেই ফেলল, অর্জুনদা, আমার দিদার মুরগিটাও না এর থেকে বেশি ভাত খায়। পাশের টেবিলের দুজন মেয়ে বসেছিল। রিভুর কথা শুনে তারা হেসে উঠল। তাদের হাসির শব্দে অর্জুন তাদের দিকে ফিরে তাকায়, তারপর রাগী চোখে রিভুর দিকে তাকায়। রিভু বুঝতে পেরে চুপ করে যায়, আর কিছু বলে না। ডাল তরকারি মেখে রিভু ভাত খেতে শুরু করলো। অর্জুনও আর কোনো কথা না বলে চুপচাপ ভাত খেয়ে নিল। খাবার পর অর্জুন চুপ করে বসে রইল। তখন রিভু বলে উঠল, তোমার সাথে ভাত খেতে বসে আমারই লজ্জা পাচ্ছে। তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি খাবারটা শেষ কর। অর্জুনের কথা শুনে রিভু আর কোনো কথা বলল না। খাবার খেয়ে বেল মিটিয়ে বেরিয়ে আসতেই যাবে, তখন আবার সেই দুই মেয়ে অর্জুনের দিকে তাকিয়ে হেসে উঠল। অর্জুন বেশ বিরক্ত হলো, মুখটা গম্ভীর করে হোটেল থেকে বেরিয়ে এলো। অর্জুন আর রিভু বাড়ি ফিরে গেল। বিকেলে রিভু অর্জুনের বাড়ি এলো। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে অর্জুন, রিভু, সুজয় এক ঘরে বসল। তারপর অর্জুন সুজয়কে বলল, সুজয়, কেসটা কিন্তু খুবই জটিল। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি ভাবছি মেয়েগুলো কোথায় যেতে পারে? আর যদি কিডন্যাপ হয়ে থাকে তাহলে তারা মুক্তিপণের জন্য ফোন করেনি কেন? তখন রিভু বলে উঠল, হয়তো তাদের অন্য উদ্দেশ্য আছে। এখন তো দেখতেই পাচ্ছ শহরে কত রকমের অন্যায় হচ্ছে। মেয়েগুলোকে দিয়ে তারা হয়তো কোথাও পাচারও করে দিতে পারে, অথবা শরীরের অর্গান দিয়ে ব্যবসাও শুরু করতে পারে। লোকে বলে না, মরা হাতি লাখ টাকা দাম। যারা এই কাজ করছে তারা জানে যে শরীরের অর্গানের দাম অনেক, তাই হয়তো তারা সেই ব্যবসায় শুরু করেছে। আচ্ছা অর্জুনদা, তুমি কেস ফাইল দেখেছো? এই যে দেখছি। কিছু বুঝতে পারছিস? এখনো তেমন কিছুই তো বুঝতে পারছি না, তবে কেস ফাইলটা থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো, এই 2 সপ্তাহে 4টে মেয়ে কিডন্যাপ হয়েছে। প্রথমে মেয়েটির নাম তনুশ্রী বোস, বয়স 13 বছর, স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলে বাড়ির লোকের চিন্তা হয়। পুলিশের স্টেশনে খবর দেয়, কিন্তু পুলিশ তদন্ত করে কিছুই খুঁজে পায়নি। 2 নম্বর, পরের মেয়ের নাম হলো দিশা রায়, বয়স হলো ওই 13+। সে টিউশন থেকে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক পুলিশে খবর দেয়, পুলিশ তদন্ত করে, কিন্তু সব ক্ষেত্রেই সেই একই ঘটনা। সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে তাতে পুলিশ আর কোনো ক্লু পাচ্ছে না। 3 নম্বর, এরপরের মেয়েটার নাম হলো মানসী গুপ্তা, আর এই মেয়েটি হলো ডিজিপি স্যারের নাতনি। স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। তারপর তো সেই একই ঘটনা। মেয়েটি ক্লাস 8-এ পড়ে, বয়স 14। 4 নম্বর, এরপরের মেয়েটির নাম হলো সোনিয়া সিং। মেয়েটি খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। মেয়েটির বয়স 13 বছর, ক্লাস 7-এ পড়ে। তারপর তো সেই একই ঘটনা। তাহলে বুঝতে পারছিস, এই হলো ঘটনা। 2 সপ্তাহের মধ্যে 4টে মেয়ে উধাও হয়ে গেছে। কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। নাহলে সুজয়, মেয়েগুলো তো আর এমনি এমনি উধাও হয়ে যেতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, তাহলে কি করবি? ভাবছি একবার এই মেয়েগুলোর পরিবারের লোকজনের সাথে কথা বলতে হবে। পরিবারের লোকজন বলেছে উধাও হয়ে যাওয়ার কিছুদিন আগে থেকেই তারা খুবই চিন্তিত ছিল। এখন কেন, সেটাই খুঁজে বার করতে হবে। আর তারা যে ফোনগুলো নিয়ে গেছে, তাদের ফোনের কল হিস্ট্রি সবটাই দেখলাম, বুঝলি, তেমন কিছুই পেলাম না। তবে সবার ফোনের যে লাস্ট কল নাম্বারটা আছে সেটা তো বেশ অনেকক্ষণ আগের। খবর নিয়ে জানতে হবে ওটা ফোন নাম্বারগুলো কার কার। একই ফোন নাম্বার? না, আলাদা ফোন নাম্বার। রিভু, কাল তৈরি থাকবি, আমাদের বেরোতে হবে। কখন? সূর্য ওঠার আগেই। দিদাকে বলে এসেছিস তো আজ থেকে কটা দিন এখানেই থাকবি? হ্যাঁ, বলে এসেছি। আচ্ছা বেশ, তাহলে ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে। পরের দিন অন্ধকার থাকতে থাকতেই অর্জুন আর রিভু বেরিয়ে পড়ল। তখন কেউ ঘুম থেকেই ওঠেনি। সোমা আর ছোটু অন্য ঘরে ঘুমাচ্ছিল, তাই তারা কিছুই জানে না।
সুজয় বাড়িতেই আছে। সোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট আছে। সকালে ঘুম থেকে উঠে ছোটু সুজয়কে জিজ্ঞাসা করল, সুজয়দা, অর্জুনদা আর রিভু কোথায়? ওদের দেখতে পাচ্ছি না। ওরা একটু কাজে বেরিয়েছে। এত সকালে? হ্যাঁ। কি কাজ? সেটা তো আমি জানি না, আমাকে বলে যায়নি। সুজয়ের কথা শুনে ছোটু বেশ চিন্তায় পড়ে গেল। সুজয় সেটা লক্ষ্য করে বলল, কেন রে, অর্জুনকে তোর কি দরকার? না, এমনি। তোকে আর এমনি এমনি কিছু ভাবতে হবে না। সোমাকে গিয়ে বল তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, ডাক্তারের কাছে যেতে হবে। আর নিজেও তৈরি হয়ে যাবি, তুইও যাবি। ঠিক আছে। ছোটু ঘরের ভেতর চলে গেল। সুজয় তখন ডায়মন্ডকে ডেকে উঠল, ডায়মন্ড, ডায়মন্ড, এদিকে আয়। সুজয়ের ডাক শুনে ডায়মন্ড লেজ নাড়তে নাড়তে ঘরে এসে দাঁড়ায়। সুজয় ডায়মন্ডকে দেখে বলল, চল, আমাদের হাসপাতালে যেতে হবে। হাসপাতালের নাম শুনে কেন জানি না ডায়মন্ড আর কোনো শব্দ করে না। সুজয় আবার বলে উঠল, ওই রে, চল ডায়মন্ড, আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর ছোটু, তোরাও তাড়াতাড়ি আয়। সুজয় দেখল ডায়মন্ড এক জায়গাতেই বসে আছে, নড়ছে না। তখন সুজয় ডায়মন্ডের মন বুঝতে পেরে বলে উঠল, বোকা ছেলে, আরে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না, সোমাকে ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি, চল তাড়াতাড়ি। সুজয়ের কথা শুনে ডায়মন্ড এবার চিৎকার করে উঠল, লেজ নাড়তে নাড়তে বেরিয়ে এলো। সুজয় তা দেখে বলে উঠল, কি শয়তান হয়েছে, এত নাটক শিখেছে না সত্যি। তারপর তারা তিনজনে আর ডায়মন্ড হাসপাতালে যায় সোমার চেক আপের জন্য। ওদিকে দেখা যায় দুজন সাধু বাবা একটি বাড়িতে এসেছে। দরজায় টোকা দিয়ে বলে উঠল, বাড়িতে কেউ আছেন? বাড়ির বাইরে শব্দ শুনতে পেয়ে একজন কাজের মেয়ে বাইরে বেরিয়ে এলো আর বলল, কাকে চাই? বাড়িতে সোমনাথ বাবু আছেন? হ্যাঁ আছে। আপনারা কারা? কেন, আমাদের দেখে চিনতে পারছো না? আমরা সাধু বাবা। রিভুর কথা শুনে কাজের মেয়ে বলে উঠল, সাধু বাবা তো কি হয়েছে, আপনাদের কি পুজো করতে হবে? অর্জুন রিভুর দিকে তাকালো আর তাতেই রিভু চুপ করে গেল। তখন সাধু বাবা বলে উঠল, না 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 না, আমরা অনেক দূর থেকে এসেছি। তোমার বাবুকে গিয়ে বলো দুজন সাধু বাবা এসেছে, তাহলে তোমার বাবু আমাদের চিনতে পারবে। কাজের মেয়েটি জানি না কি ভাবলো, কিছুটা ভালো করে দুজনকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে উঠল, ঠিক আছে, আমি বলে আসছি, কিন্তু তার আগে ভিতরে আসবেন না। আর হ্যাঁ, গাছের ফুল তুলবেন না, আপনাকে বলে রাখছি। কাজের মেয়েটি কথাগুলো বলেই ভেতরে চলে গেল। তখন রিভু বলে উঠল, এই মেয়ে কি বলে গেল অর্জুনদা? আমাকে দেখে ওর ফুল চোর মনে হয়। দাঁড়াও, একবার হাতে পাই তখন বোঝাবো আমি। শান্ত শান্ত বৎস, তোমার সাধু বাবাগিরি আমার মোটেও ভালো লাগছে না। আমার কি কোনো প্রেস্টিজ নেই? শেষে কিনা ফুল চোর। রিভু, আমরা এখন সাধু, আর সাধুরা রেগে যায় না, নিজের ক্যারেক্টারের মধ্যে থাকে। নিকুচি করেছে ক্যারেক্টারের। হ্যাঁ, আমার ইজ্জতের ফালুদা করে দিল একেবারে। বলছি অর্জুনদা, এই সাধু বাবাকে বাদ দেওয়া যায় না? একেই তো এই নকল দাড়ি গোঁফে আমার মুখ খুব চুলকাচ্ছে, তার উপরে এইসব কথা শুনছি। আমার তো একটা মান সম্মান আছে নাকি? চুপ চুপ করলি তুই, একদম চুপ কর, নাহলে পরের বার থেকে তুই বাদ। অর্জুনের কথা শুনে রিভু চুপ করে দাঁড়িয়ে রইল। দেখতে পেল কাজের মেয়েটি আবার আসছে আর এসেই বলে উঠল, বাবু আপনাদের ভিতরে যেতে বললেন। এরপর কাজের মেয়েটি অর্জুন আর রিভুকে নিয়ে গিয়ে দাঁড়াতে বলল, বসতে কিন্তু বলেনি। সেটা দেখে রিভু অর্জুনের কানের কাছে ফিসফিস করে বলল, দেখছো, বসতে পর্যন্ত বললো না। এসব কি মানা যায়? আবার তুই কথা বলছিস? কাজের মেয়েটি বেশ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন সোমনাথ বাবু এসে বলে উঠলেন, আচ্ছা, আপনারা কি? কথাটি শেষ করার আগেই অর্জুন বলে উঠল, হ্যাঁ একদম, আমি সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট কাম ভাই। কথাটি শুনে কাজের মেয়েটি ট্যাপ ট্যাপ করে অর্জুন আর রিভুর দিকে তাকিয়ে রইল। আর তখনই রিভু বলে উঠল, হ্যাঁ, আমি পুলিশের লোক, চোর না। কথাটা যে রিভু সেই কাজের মেয়েটি উদ্দেশ্য করেই বলেছে সেটা অর্জুন বেশ বুঝতে পেরেছে। মনে মনে অর্জুন একটু হাসল, তারপর বলে উঠল, হ্যাঁ সোমনাথ বাবু, এই কেসটা এবার থেকে আমিই দেখছি, তাই 4টে পরিবারের সদস্যদের সাথেই আমি কথা বলবো। আপনার মেয়ের নাম তো
তনুশ্রী বোস। হ্যাঁ, আপনারা যে আসবেন সে কথা আমাকে ফোন করে বলেছিলেন বিকাশ স্যার। আচ্ছা, তাহলে আমাকে যদি সবকিছু আবার বলেন তাহলে খুব ভালো হয়। আর তখনই রিভু বলে উঠল, বলছি অর্জুনদা, এগুলো এখন একটু খুলবো, খুব অস্বস্তি হচ্ছে মাইরি। হ্যাঁ ঠিক আছে। রিভু নকল দাড়ি গোঁফ খুলে রাখলো। কাজের মেয়েটি তাকিয়ে তাকিয়ে সব দেখতে লাগলো। এদিকে সোমনাথ বাবু বলে উঠলেন, সীমা যা, তনুশ্রীর মাকে ডেকে দে। কাজের মেয়েটি কথা শুনে ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর তনুশ্রীর মা এসে সেখানে দাঁড়ালো। তারপর কাজের মেয়েটিকে সোমনাথবাবু একটু চা মিষ্টি আনতে বলল, কিন্তু অর্জুন মানা করল। তখন সোমনাথবাবু কাজের মেয়েটিকে তার কাজে যেতে বলল। মেয়েটি চলেও গেল। এরপর সোমনাথবাবু সব ঘটনা খুলে বলল। তনুশ্রীর মা খুবই কাঁদছিল, তাই উনি কিছুই বলতে পারলেন না। সোমনাথবাবুকে অর্জুন জিজ্ঞাসা করল, আচ্ছা সোমনাথবাবু, আপনারা ঠিক কখন বুঝতে পারলেন যে তনুশ্রী কিডন্যাপ হয়ে গেছে? তনুশ্রী কিডন্যাপ হয়েছে একথা আমরা জানি না। স্কুল থেকে বাড়ি ফিরতে ওই বিকেল 4:30 বাজে। ওর মা ওর ঘরে ওর জন্য অপেক্ষা করছিল। অনেকটা সময় পেরিয়ে গেলে ওর মা আমাকে ফোন করে। আমি তখন অফিসে ছিলাম। আপনি কি কাজ করেন? আমি ব্যাংকে চাকরি করি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওর মায়ের ফোন পেয়ে আমি তড়িঘড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসি। তারপর তো ওর সব বন্ধু বান্ধবীদের ফোন করি। তারা বলল তনুশ্রী স্কুল ছুটির পর বাড়ির পথেই বেরিয়েছিল, কিন্তু তারপর তনুশ্রীর সাথে কি হয়েছে সেটা তারা জানে না। আমরা থানায় যাই। পুলিশ প্রথমে কেস নিতে চায়নি, তার কারণ পুলিশ বলে যে 24 ঘন্টা না পেরোলে কেস নেবে না। তবে আমার শালাবাবু একজন পার্টির নেতা, তো তাই আমার শালাবাবু থানায় ফোন করার পর পুলিশ কেস নেয়। তারপর তো দেখুন এতগুলো দিন কেটে গেল, এখনও তনুশ্রীর কোনো খোঁজ খবর দিতে পারছে না। জানি না তনু ভালো আছে কিনা, বেঁচে আছে কিনা। সোমনাথবাবু কথাগুলো বলতে বলতে কেঁদে উঠলেন। অর্জুন ওনাকে শান্ত হতে বলল, দেখুন সোমনাথবাবু, মিথ্যে আশা আমি দিতে চাই না, তাও বলবো আমি আমার দিক দিয়ে সব রকম চেষ্টা করব, কোনো রকম ত্রুটি থাকবে না। আপনারা একটু ধৈর্য রাখুন। আচ্ছা সোমনাথবাবু, বাড়ির ফোনটা যে তনুশ্রী নিয়ে গেছে সেটা জানলেন কিভাবে? ওই ফোনটা বাড়িতেই থাকে, তবে ব্যবহার করে তনুশ্রী। বাড়িতে যখন ফোনটা পাওয়া যাচ্ছিল না, শেষে অনেকবার ফোন করলাম, ফোনটা সুইচ অফ বলছিল। তাই মনে হয়েছিল যে হয়তো ফোনটা তনুশ্রী সঙ্গে করে নিয়ে গেছে। তারপর পুলিশকে সেটা জানাই। পুলিশ তো বলে তার ফোনের লোকেশন দেখে তো তাই মনে হয়। আচ্ছা বেশ, আমি শুনেছি তনুশ্রী চলে যাওয়ার কিছুদিন আগে থেকে আপনারা লক্ষ্য করেছিলেন তনুশ্রী খুবই চিন্তিত ছিল, কিন্তু কেন সেটা আপনারা জানেন না। আচ্ছা সোমনাথবাবু, তনুশ্রীর রুমটা কোন দিকে? একবার দেখতে পারি আমি? হ্যাঁ, কেন নয়, চলুন আপনি, আমি নিয়ে যাচ্ছি। এই বলে সোমনাথবাবু অর্জুনকে আর রিভুকে তনুশ্রীর রুমে নিয়ে গেল। রুমটার সবকিছুই গোছানো। অর্জুন রুমের মধ্যে প্রবেশ করে এদিক ওদিক খুব ভালো করে লক্ষ্য করতে শুরু করল। তারপর তনুশ্রীর পড়ার টেবিলের কাছে গেল। সেখানে থাকা সমস্ত বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। আলমারির কাছে এসে ভেতরের জামা কাপড়ও উল্টে পাল্টে দেখতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দেখার পর সোমনাথবাবু বলে উঠলেন, কিছু পেলেন স্যার? না, তেমন তো কিছুই পেলাম না। আসলে আমি ভেবেছিলাম তনুশ্রী যখন চিন্তিত ছিল তখন কিছু না কিছু লিখে রেখে গেছে হয়তো ওর ডায়েরির মধ্যে, কিন্তু না, তেমন কিছুই আমি পেলাম না। আচ্ছা সোমনাথবাবু, তনুশ্রী বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? ওর ঘরের কিছু মিসিং আছে কি? সেটা কি আপনারা দেখেছেন? না মানে আমি বলতে চাইছি কোনো জামা কাপড়, জুয়েলারি, টাকা পয়সা কিছু কি নিয়ে গেছে? না স্যার, তনুশ্রী কিচ্ছু নিয়ে যায়নি। তনুশ্রীকে যখন পাওয়া যাচ্ছিল না তখন ওর মা এসে সব কিছু দেখেছে। ওর মা এটাই বলেছে যে তনুশ্রী কিছুই নিয়ে যায়নি, শুধু ওর স্কুল ব্যাগ, ওর ফোন আর স্কুলের ড্রেস, আর বাদ বাকি সবই আছে, কিছুই নিয়ে যায়নি। আচ্ছা বেশ, সোমনাথবাবু আপনার নিজের কোনো শত্রু ছিল কি? না না স্যার, আমার কোনো শত্রু ছিল না। মধ্যবিত্ত পরিবারের ছেলে স্যার, চাকরি করে বাড়ির সবার দেখাশুনো করি, আমার কোনো শত্রু নেই। আচ্ছা। সবকিছু দেখে অর্জুন আর রিভু বেরিয়ে এলো। বেরিয়ে আসার আগে রিভু আবার তার নকল দাড়ি গোঁফ পরে নেয়। তারপর তারা গেল দিশার বাড়িতে।
দরজায় কলিং বেলটা বাজাতেই একজন কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর জিজ্ঞাসা করল, কে আপনারা? কাকে চাই? এটা কি সতীশবাবুর বাড়ি? প্রশ্ন শুনে সেই কাজের মেয়েটি আবার ভালো করে তাদের দেখতে লাগলো। তখন রিভু আবার অর্জুনের কানের কাছে ফিসফিস করে বলল, দেখো ও আবার আমাকে চোর বলে কিনা। কথাটি বলে রিভু সরে গেল। তখন অর্জুন কিছু বলতেই যাবে, তখন সেই কাজের মেয়েটির সামনে এগিয়ে এসে হাতের ইশারায় দরজার পাশে নেম প্লেটে সতীশবাবুর নাম দেখে একটু খ্যাক খ্যাক করে বলে উঠল, পড়াশোনা জানেন কি? উল্টো প্রশ্ন শুনে অর্জুন আর রিভু চুপ করে রইল। তখন রিভু বলে উঠল, তোমার কি আমাদের মূর্খ বলে মনে হয়? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। পড়াশোনা জানলে তো নামটা পড়তে পারতেন। এই যে এখানে স্পষ্ট করে লেখা আছে, এটা বাবুর বাড়ি। বাবুর নামটা এত বড় করে লেখা আছে বলে কি আপনারা চোখের মাথা খেয়েছেন? দেখতে পাননি? কাজের মেয়েটির এমন কথা শুনে অর্জুন আর রিভু প্রথমে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইল। তখন অর্জুন পরিস্থিতি সামাল দিতে কিছু বলতেই যাবে, এমন সময় বাড়ির ভেতর থেকে বলে উঠলেন, মালতী, ওনাদের ভেতরে আসতে দে। ভেতরে একজন পুরুষের গলা শুনতে পেয়ে মালতী আর কিছু বলল না। অর্জুন আর রিভুকে ভেতরে নিয়ে গেল। সতীশবাবু বলে উঠলেন, বিকাশ স্যার ফোন করে বলেছেন আপনি আসবেন, বলুন কি বলবেন। ভেতরে যেতেই অর্জুন আর রিভু নিজের নকল দাড়ি গোঁফ খুলে দিল। এইসব দেখে মালতী খুব অবাক, মনে মনে হয়তো কিছু ভাবছে, যা তার কপালের ভাঁজ দেখেই বোঝা যাচ্ছে। আর তখন সতীশবাবু অর্জুন আর রিভুকে সোফায় বসতে বললেন। তারা সোফায় বসল। সতীশবাবু মালতীকে বললেন, যা ম্যাডামকে ডেকে নিয়ে আয়। মালতী ভেতরে চলে গেল। তারপর অর্জুন বলে উঠল, সতীশবাবু, আমি সম্পূর্ণ ঘটনা আবার শুনতে চাই, যদি বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন অর্জুন স্যার, আমি আর আমার স্ত্রী দুজনেই ডাক্তার, তাই বেশিরভাগ সময়টাই আমরা বাড়ির বাইরে থাকি। দিশা বাড়ি ফেরেনি, সে কথা আমরা মালতীর কাছে জানতে পারি। মালতীকে? ওই যে আমাদের কাজের মেয়ে। তবে ওকে আমরা কোনোদিন কাজের মেয়ে বলে মনে করিনি। বলতে পারেন মালতী আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির ব্যাপারে বেশি জানে। অতটা হয়তো আমরা নিজেরাও জানি না। দিশা ওর খুব কাছের ছিল, তাই আমার মনে হয় মালতী খুব ভালো বলতে পারবে এই ব্যাপারে। আচ্ছা, তাহলে মালতীকে একবার ডেকে দিন, ওর সাথেই কথা বলি। এরপর সতীশবাবু হাঁক দিয়ে মালতীকে ডেকে দিল। মালতী এসে বসার ঘরে দাঁড়ালো। সঙ্গে সতীশবাবুর স্ত্রীও এসে দাঁড়ালেন। তবে অর্জুন উঠে গিয়ে মালতীর সামনে দাঁড়ালো। খুব ভালো করে মালতীর দিকে তাকিয়ে দেখল। রিভু খুব ভালো করে জানে অর্জুন মালতীকে এইভাবে কেন দেখছে। সাধারণত অপরাধীর দিকে এইভাবে তাকালে অপরাধী কিছুটা হলেও বিচলিত হয়, কিন্তু মালতী ছিল একেবারেই স্বাভাবিক, যেটা অর্জুন খুব ভালো বুঝতে পারল। অর্জুন মালতীকে জিজ্ঞাসা করল, আচ্ছা মালতী, সতীশবাবু বললেন তুমি নাকি এই বাড়ির ব্যাপারে সব কথা জানো। দিশা তোমার অনেকটা কাছের ছিল, তাই দিশার ব্যাপারে তুমিই সব থেকে ভালো বলতে পারবে। তাহলে বলো তো, দিশা ওইভাবে চলে যাওয়ার আগে ওর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু, মানে আমি বলছি যেটা একবারই স্বাভাবিক নয়, সেরকম কিছু কি লক্ষ্য করেছিলে? দিশা কি তোমাকে কিছু বলেছিল? ভেবে বলবে কিন্তু, আর কোনো ভয় নেই। ভয় কেন পাবো বাবু? আমি তো আর কিছু করিনি, যা মনে আছে ওটাই বলছি। হ্যাঁ, সত্যিই দিদিমণি একটু চিন্তিত ছিল, মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যেত। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দিদিমণি আমাকে কিছুই বলেনি। তবে আমি বেশ বুঝতে পারতাম, জানেন, দিদিমণির কিছু একটা হয়েছে। সারাক্ষণ কেমন যেন উদাস হয়ে বসে থাকতো, ঠিক করে তো কথাও বলতো না কারোর সাথে, খাওয়া দাওয়া করতো না, কেমন যেন একটা মন মরা হয়ে বসে থাকতো। আমি বুঝতে পেরেছিলাম দিদিমণির কিছু একটা হয়েছে। এই কথা তুমি তোমার বাবুকে আর ম্যাডামকে বলোনি? বলতে তো চেয়েছিলাম, কিন্তু দিদিমণি আমাকে বারণ করেছিলেন। আমাকে বলেছিল এবার থেকে দিদিমণি ভালো করেই থাকবে, কিন্তু তারপরেই তো দিদিমণি আর... কথাগুলো মালতী আর বলতে পারল না। তার আগেই তার গলা ধরে এলো, চোখের কোণায় জল দেখা গেল। বোঝা গেল মালতীও তার দিদিমণি চলে যাওয়াতে খুবই দুঃখ পেয়েছে। নিজেকে স্বাভাবিক করে আবার বলে উঠল, হ্যাঁ, দিদিমণি আমাকে নিজের দিদির মতোই ভালোবাসতো। স্কুলে টিউশনের সব কথা আমাকে বলতো। আসলে বাবা মাকে তো আর বেশি দিন পাইনি, তাই আমাকেই সব বলতো।
জানি না দিদিমণি এখন কোথায় আছে, কেমন আছে। তবে আমি হলফ করে বলতে পারি দিদিমণির কিছু তো একটা হয়েছিল, নাহলে এত হাসি খুশি থাকা একটা মেয়ে 1 সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় বলুন? শেষের কথাটি শুনে অর্জুন বলে উঠল, 1 সপ্তাহের মধ্যে? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যেই তো দিদিমণি এমন চুপচাপ হয়ে গিয়েছিল। তার আগে কত হাসি খুশি ছিল। ওই তো ওই কিছুদিন আগে একটা বড় পুতুল নিয়ে হাসতে হাসতে বাড়ি এলো। তখন বাড়িতে বাবু আর ম্যাডাম ছিলেন না, আমি রান্নাঘরে কাজ করছিলাম। দিদিমণির এত হাসির শব্দ শুনে আমি তো অবাক হয়ে রান্না বন্ধ করে বসার ঘরে আসতেই দেখলাম দিদিমণি বসার ঘরে এই সোফায় বসে খুব হাসছে। আমি অবাক হয়ে দিদিমণির দিকে তাকিয়েছিলাম। তা দেখে দিদিমণি বলল, কি হলো মালু? দিদিমণি আমাকে ভালোবেসে মালু বলে ডাকতো কি না। আমি তখন বললাম, কি হয়েছে তোমার, এত হাসছো কেন গো? আমার কথা শুনে সে আমাকে হাত ধরে তার পাশের সোফায় বসালো। তারপর বলল, আরে আর বলো না, আজকে কয়েকজন মিলে আমাকে বোকা বানিয়েছে। কথাটা শুনে আমি ভাবলাম বোকা বানিয়েছে, তাহলে এত হাসার কি আছে বলো তো? এটা তো দুঃখ পাওয়ার কথা, হাসছো কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসাও করলাম। লোকে তোমাকে বোকা বানাচ্ছে আর তুমি তাতে হাসছো। তখন দিদিমণি বলল, হাসবো না? এত বোকা আমি কি করে হতে পারি বলো তো? আমার বোকামির কথা ভেবেই হাসছিলাম। কি হয়েছে সেটা আমাকে বলবে কি? বলছি। আসলে টিউশনি থেকে ফেরার সময় 2 জন ছেলে আমাকে একটু ভয়ে ভয়ে বললো আমি নাকি তাদের বোন। ঘর থেকে পালিয়ে এসেছি, এখন তারা আমাকে ঘরে নিয়ে যেতে চায়। বলো কি? তারপর আমি তো মানা করলাম, চিনি না জানি না, কেন যাব আমি অন্য লোকের সাথে। তারপর আর বলো না সে কি কাণ্ড। রাস্তার লোকেদের ডেকে ডেকে বলতে শুরু করলো আমি নাকি তাদের বোন। বাড়িতে একটু বকাঝকা করেছে আর তার জন্য আমার নাকি খুব রাগ হয়েছে। আর এখন সেই রাগের জন্য আমি ওদের চিনতে অস্বীকার করছি। রাস্তার লোকও তেমনি আমাকে ধরে ধরে বোঝাতে লাগলো। এদিকে আমিও ওদের অনেকক্ষণ ধরে বললাম যে আমি ওদের চিনি না জানি না, কিন্তু ওরা আমার কোনো কথা বিশ্বাসই করতে চাইছিল না। আমার তো তখন রীতিমতো ভয় লাগছিল, পুরো ঘেমে নিয়ে একটা একাকার অবস্থা, প্রায় কেঁদেই ফেলেছিলাম। আর তখনই ওই 2টো ছেলে বলে উঠলো যে সরি এভাবে কাঁদার কিছু নেই, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। ওই যে ওখানে ক্যামেরা, আমরা একটু মজা করছিলাম, প্লিজ কিছু মনে করো না। আর আশেপাশের লোকজনদেরও ওই একই কথা বলতে লাগলো, প্লিজ ক্ষমা করবেন, আমরা একটু মজা করছিলাম, সত্যি ভুল হয়ে গেছে আমাদের, আমরা ভাবিনি এতটা সিরিয়াস হয়ে যাবে। এই যে বোন তুমি আর কেঁদো না, আমরা চলে যাচ্ছি, আর এই পুতুলটা তোমাকে দিয়ে যাচ্ছি, এটা রেখো, প্লিজ মাফ করে দাও। তারপর আর কি, আমি চোখের জল মুছে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলাম। আর তারপর তোরা চলে গেল। আর সেই ঘটনার পর থেকে আমি কথাগুলো ভেবে ভেবে এতটা হেসে যাচ্ছি, তাহলে বুঝতে পারছো তো আমি কতটা বোকা। আর আমার এই বোকামির কথার জন্যই হাসছি। এ তো সাংঘাতিক ব্যাপার। তুমি কি বললে, প্র্যাঙ্ক না ট্র্যাঙ্ক? যদি সত্যি সত্যি ওরা খারাপ লোক হতো তাহলে তো ওরা তোমাকে নিয়ে চলে যেত বলো। আরে না না, এরকম আবার হয় নাকি? নিয়ে চলে গেলেই হলো? যাও তো, তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা আমি ঘরে গেলাম, ফ্রেশ হয়ে আসছি, তুমি প্লিজ আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমার খুব খিদে পেয়েছে। এরপর তো সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার 2 দিন পর থেকে দিদিমণি একেবারে চুপ হয়ে যেতে থাকে। দিদিমণি হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। আর তারপরেই তো দিদিমণি কোথায় একটা চলে গেল, আর খুঁজে পাওয়া গেল না। জানি না এমনটা কেন হলো। সব কথা শুনে অর্জুন বলে উঠল, আচ্ছা মালতী, একবার তোমার দিদিমণির রুমে যাব, চলো তো আমাদের সেখানে নিয়ে। অর্জুন স্যার, আমি আপনার ব্যাপারে অনেকটা শুনেছি, এখন আপনিই আমাদের ভরসা। আপনি আমাদের মেয়েকে খুঁজে বার করুন। জানি না দিশা এখন কেমন আছে, কোথায় আছে, কেউ তো ফোনও করেনি। ওরা কি চাইছে আমরা তো সেটা বুঝতেও পারছি না।
হ্যাঁ ডক্টর সতীশ চৌধুরী, আমরা দেখছি ব্যাপারটা। আমি যতটা পারছি আমার দিক দিয়ে সব রকম চেষ্টা করছি, কিছু তো একটা রাস্তা বের হবে। এরপর মালতী অর্জুন আর রিভুকে নিয়ে দিশার সেই রুমটায় গেল। দিশার ঘরে যেতেই অর্জুন আর রিভু খুব ভালো করে চারিদিকে লক্ষ্য করে দেখতে শুরু করলো। প্রথমে দিশার বইয়ের টেবিলে অর্জুন খুব ভালোভাবে ঘেটে ঘুটে দেখতে লাগলো। তারপর দিশার আলমারি, সেখানে জামা কাপড় সমস্ত জিনিস সরিয়ে খুব ভালোভাবে দেখতে লাগলো, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না। আর তখনই রিভুর চোখ গেল একটি বড় পুতুলের দিকে। অর্জুনকে ইশারায় পুতুলটা দেখালো। সেটা দেখে অর্জুন মালতীকে বলল, এটাই তো। মালতীও একবার তাকিয়ে বলল, হ্যাঁ এটাই। অর্জুন হাতে পুতুলটা নিয়ে ভালো করে দেখতে লাগলো। তারপর আবার বিছানায় পুতুলটা নামিয়ে দেয়। সব কিছু আবার ভালো করে দেখে অর্জুন আর রিভু দিশার রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসতেই সতীশবাবু বলে উঠলেন, কিছু পেলেন? কোনো প্রমাণ? দিশা কেন চলে গেছে বা কোথায় গেছে তার কোনো কারণ কি দিশা লিখে দিয়ে গেছে? কিছু বুঝতে পারলেন? না, এখনো পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না, তবে একটু ধৈর্য রাখুন। আশা করছি কিছু দিনের মধ্যেই আমরা কোনো না কোনো একটা ক্লু নিশ্চয়ই পাবো। এমন সময় সতীশবাবুর স্ত্রী রমা দেবী কেঁদে উঠলেন। তারপর কাঁদতে কাঁদতেই বলতে লাগলেন, মেয়েটা থাকতে আমরা তার ওপর অনেক অন্যায়, অনেক অবিচার করেছি, একটুও তাকে সময় দিতে পারিনি। মেয়েটার মনে আমাদের প্রতি কোনো অভিমান জমা হয়েছিল কিনা কে জানে। হয়তো হয়তো ওই জন্যই আমাদের থেকে দূরে চলে গেছে। ভগবান, তুমি কি করলে? আমার মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। ভগবান, ভগবান, তুমি কি করলে? আমার মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। ভগবান, তুমি দেখো যেন দিশা ভালো থাকে। আমরা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছি, আমাদের ক্ষমা করো ভগবান, ক্ষমা করো। কথাগুলো তিনি কাঁদতে কাঁদতেই বলতে লাগলেন। সতীশবাবু কাছে গিয়ে রমাদেবীর পিঠে হাত রেখে শান্ত হতে বললেন। তখন অর্জুন বলল, দেখুন রমাদেবী, আমরা চেষ্টা করছি, একটু ধৈর্য ধরুন, আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। এরপর অর্জুন আর রিভু সতীশবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। ঘড়িতে তখন দুপুর 12টা, তাই তারা বাড়ি ফিরে এলো। সারা দিন ধরে অর্জুন আর রিভু কেস নিয়ে খুব ভালো করে আলোচনা করতে লাগলো। যে জায়গা থেকে মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গার ভিডিও ফুটেজ দেখে বিকেলের দিকে সেই জায়গাগুলো অর্জুন নিজে গিয়ে চারিদিক ভালো করে দেখে আসে। পরের দিন সূর্য ওঠার আগেই আবার দুজনে বেরিয়ে পড়ল। এবারের গন্তব্য ডিআইজি স্যারের বাড়ি। দরজায় সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। অর্জুন নিজের পরিচয় দিয়ে তার একটা কার্ড সিকিউরিটি গার্ডের হাতে দিল। কার্ডটা হাতে নিয়ে সিকিউরিটি গার্ড একবার ডিআইজি স্যারকে ফোন করল। ডিআইজি স্যার কি বললেন সেটা শোনা গেল না, তবে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড সামনে এসে বলল, হ্যাঁ স্যার ভেতরেই আছেন, আপনাদের ভেতরে যেতে বলল, আপনারা যান। অর্জুন আর রিভু ভেতরে গিয়ে দরজায় টোকা দিল। তখনই একজন কাজের লোক এসে বলে উঠল, কাকে চাই? অর্জুন কিছু বলতে যাবে সেই সময় ভেতর থেকে ডিআইজি স্যার বলে উঠলেন, রতন, ওদের ভেতরে আসতে দাও। অগত্যা কাজের লোকটি আর প্রশ্ন করল না। অর্জুন আর রিভুকে সোফায় বসতে বলল। তারপর কাজের লোকটি চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখা গেল ডিআইজি স্যার সিঁড়ি দিয়ে নেমে এলেন। পোশাক পরিচ্ছদের মধ্যে এক আভিজাত্যের ছাপ, কিন্তু মুখটা দেখে বোঝা গেল বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে। হয়তো নাতনিকে পাওয়া যাচ্ছে না সেই জন্যই। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে উনি সামনে এসে দাঁড়ালেন। ততক্ষণে অর্জুন আর রিভু উঠে দাঁড়িয়েছিল। ডিআইজি স্যার সামনে এগিয়ে এসে হাতের ইশারায় অর্জুন আর রিভুকে সোফায় বসতে বললেন। উনিও একটা সিঙ্গল সোফায় বসলেন। তারপর বললেন, বসো বসো অর্জুন, তোমার নাম কি? কথাটি যে ডিআইজি স্যার রিভুকে বললেন সেটা রিভু বুঝতে পারল, কিন্তু কি বলবে তা বুঝতে পারল না। চুপ করে থেকে বলতেই যাবে তখন অর্জুন বলে উঠল, স্যার আমার ভাই।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তবে তোমরা যে এইভাবে ছদ্মবেশ নিয়ে কাজ করছো তা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কোনো ক্লু কি পেলে? স্যার সত্যি বলতে এখনো পর্যন্ত আমরা কোনো ক্লু পাইনি, চেষ্টা তো করছি, দেখি কি করা যায়। আচ্ছা স্যার, মানুষের বাবা মা কোথায়? ওনাদের সাথে একবার কথা বলতে হবে। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। এরপর ডিআইজি স্যার ওনার ছেলে আর বৌমাকে ডেকে অর্জুন আর রিভুর সাথে পরিচয় করিয়ে দিলেন। অর্জুন আর রিভুর এমন চেহারা দেখে একটু অবাক হয়েছিল প্রথমে, তবে ডিআইজি স্যার তাদের এমন ছদ্মবেশ নেওয়ার আসল কারণ জানালেন। ডিআইজি স্যার ওনার ছেলে আর বৌমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, অর্জুন ও আমার ছেলে সতীশ, কলেজের অধ্যক্ষ, আর ও হচ্ছে আমার বৌমা কাকলি। এই তোমরা যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ স্যার, প্রথমে প্রশ্নটা আমি সকলকেই করছি, আর সেটা হলো আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কোনো শত্রু আছে? কথাটি শুনে ডিআইজি স্যারের ছেলে আর বৌমা মাথা নাড়িয়ে না বললেন। তখন অর্জুন ডিআইজি স্যারকে বললেন, স্যার আপনার কাউকে সন্দেহ হয়? দেখো অর্জুন, আমি যে কাজে আছি সেখানে তো শত্রু থাকবে, হ্যাঁ, আর এটা তো জানা কথা। কত অপরাধীকে শাস্তি দিয়েছি, এখন তারা যদি কিছু করে সেটা তো আর আমি বলতে পারবো না। স্যার আমি জানি আপনি যে পোস্টে আছেন সেখানে শত্রু থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাও আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করছি যে আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখো অর্জুন, সন্দেহ করতে গেলে তো সেই তালিকায় অনেকের নাম জড়িয়ে পড়বে, আর তাতে তো আমরা সবাইকে অ্যারেস্ট করতে পারি না। আমাদের প্রমাণ লাগবে, আর সেই প্রমাণ তো তোমাকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, বাড়িতে আর কে কে থাকে? বাড়িতেই আমরা তিনজন, আমার স্ত্রী অনেক বছর আগে মারা গেছে, এই তারপর আছে হ্যাঁ ওই বাড়ির কাজের লোক দুজন রান্নার লোক, একজন মালি যে গাছে জল দেয়, হ্যাঁ বলতে পারো ওই বাগান দেখাশোনা করে, আর তিনজন ড্রাইভার, একটা আমার গাড়ির, একটা সতীশের, আর একটা ওই বাড়ির গাড়ির ড্রাইভার। মানসিক স্কুলে টিউশনে নিয়ে যেত আর আসতো, আর আছে ওই দারোয়ান। মোট 11 জন লোক। আচ্ছা বেশ, আপনি কি ওদের একটু ডেকে দেবেন? একবার ওদের সাথে কথা বলতাম। নিশ্চয়ই, একটু অপেক্ষা করো, আমি ডেকে দিতে বলছি। তারপর ডিআইজি স্যার বাড়ির সব কাজের লোকেদের ডেকে দেয়। তাদের সাথে অর্জুন কথা বলে, কিন্তু তেমন কিছুই জানতে পারল না, তাই তাদের আবার চলে যেতে বলল। তখন অর্জুন ডিআইজি স্যারের ছেলে আর বৌমাকে প্রশ্ন করল, আচ্ছা কাকলি ম্যাডাম, মানুষের মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেছিলেন? কারণ পুলিশের তদন্তে আমি এটুকু জানতে পেরেছি যে কিডন্যাপ হওয়া সব মেয়েগুলোই কিডন্যাপ হয়ে যাওয়ার আগে থেকেই খুব চিন্তিত ছিল, তাই আর কি জিজ্ঞাসা করছি। মানুষই আপনাকে কিছু বলেছিল বা আপনি ওকে কিছু প্রশ্ন করেছিলেন? অর্জুনের কথা শুনে কাকলি দেবী বলে উঠলেন, হ্যাঁ, মানুষই চিন্তিত ছিল। আমি তোর কাছে জানতেও চেয়েছিলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু মানুষই তো আমাকে কিছুই বলেনি। আচ্ছা চলুন মানুষের ঘরটা একটু দেখব। এরপর কাকলি দেবী অর্জুন আর রিভুকে মানুষের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে অর্জুন আর রিভু ঘরটা খুব ভালো করে লক্ষ্য করলো। পড়ার টেবিলেও ভালো করে দেখতে শুরু করলো, কিন্তু কিছুই পেল না। আলমারি ঘেটেও কোনো ক্লু পেল না। এমন সময় রিভুর চোখ পড়ল বিছানায় একটা বড় টেডি বিয়ারের ওপর, যেটা একেবারেই হুবহু দিশার বাড়িতে যে টেডি বিয়ারটা ছিল ঠিক তেমনই। রিভুর কেমন যেন একটা খটকা লাগলো। অর্জুনকে বলতে গিয়েও কিছু বলল না, তবে রিভুকে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে অর্জুন জিজ্ঞাসা করল, কি হয়েছে রিভু? অর্জুনের প্রশ্নে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, না না কিছুই না, একটু অন্য কথা ভাবছি কিছু তো ক্লু পাওয়া যাচ্ছে না, তাহলে এবার কি করবে? সেটাই তো ভাবছি। এত ক্লিন ভাবে কাজ করেছে যে কোনো ক্লু পাচ্ছি না। অপরাধী এতটা সাবধানী কি করে হতে পারে? কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই থাকার কথা। আমি যতগুলো কেস হ্যান্ডেল করেছি মনে হচ্ছে এটা তাদের মধ্যে সব থেকে জটিল কেস। জানি না এই কেস আমি সমাধান করতে পারবো কিনা। কত আশা করে এসিপি স্যার আর ডিআইজি স্যার আমাকে এই কেসটা দিয়েছেন। তবে আমি এটা ভাবছি না, আমার হার নিয়ে আমি ভাবছি না,
আমি ভাবছি এতগুলো মেয়েকে আমি কি বাঁচাতে পারবো। রিভু বুঝতে পারছে অর্জুন তার কনফিডেন্স হারিয়ে ফেলছে, তাই রিভু বলে উঠল, না অর্জুনদা, তুমি এইভাবে হার মেনে নিলে কি করে চলবে বলো তো। অর্জুন আর রিভুকে কথা বলতে দেখে ডিআইজি স্যার বলে উঠলেন, অর্জুন কোনো ক্লু পেয়েছো? না স্যার, তবে পেয়ে যাব, আর কিছুদিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আজ আমরা আসছি। ডিআইজি স্যারের অনুমতি নিয়ে অর্জুন আর রিভু বেরিয়ে এলো। অর্জুনের মুখ শুকনো। রিভু বলে উঠল, দেখো সব ঠিক হয়ে যাবে। অর্জুন আর কোনো কথা বলল না। পরের যে মেয়েটির খোঁজ পাওয়া যাচ্ছে না, এবার অর্জুন আর রিভু সেই মেয়েটির বাড়িতে গেল। মেয়েটির নাম সোনিয়া সিং। মেয়েটি খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। মেয়েটির বয়স 13 বছর, ক্লাস 7-এ পড়ে। সিআইডি অফিসার বিকাশ আগে অর্জুন আর রিভুর কথা জানিয়ে রেখেছিল বলে কোনো অসুবিধা হয়নি বাড়িতে প্রবেশ করতে। তবে বাড়িতে গিয়ে অর্জুন আর রিভু জানতে পারল যে সোনিয়ার বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। তবে পরিবারে অনেকজন মেম্বার আছে, একেবারেই জয়েন্ট ফ্যামিলি। সোনিয়াকে মানুষ করেছে তার জেঠিমা কাকিমা সবাই মিলে। বাড়িতে মেয়ে বলতে সোনিয়া একাই, তাই তার আদর সবার থেকে বেশি। জেঠু কাকু সোনিয়াকে খুব ভালোবাসে। বিকেলে সোনিয়া খেলতে মাঠে যায়, কিন্তু সন্ধে হয়ে গেলেও আর বাড়ি ফিরে আসেনি। তারপর খোঁজ খবর নেওয়া হয়, তবে তখন থেকে সোনিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে জানানো হয়, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো হদিশ দিতে পারেনি। অর্জুনকে দেখে সোনিয়ার জেঠু অমরবাবু বলে উঠলেন, স্যার, সোনিয়া আমাদের বাড়ির একমাত্র মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমরা সবাই মিলে ওকে বড় করেছি। আমরা ওর বাবা মাকে কথা দিয়েছিলাম ওদের সন্তানকে আমরা সবাই আগলে রাখব, কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না। কিন্তু এমনটা যে কিভাবে হলো বুঝতে পারছি না, কিছু একটা করুন স্যার। তারপর সোনিয়ার কাকু বিমলবাবু বলে উঠলেন, হ্যাঁ স্যার, সোনিয়াকে খুঁজে বের করুন। সোনিয়া আমাদের খুব প্রিয়, আমাদের নিজের সন্তানের থেকে কোনো অংশে কম নয়। সেই সাথে বাড়ির সবাই এক কথা বলতে শুরু করলো। অর্জুন সবার কথা শুনে বলে উঠল, শান্ত হন আপনারা সবাই, আমি চেষ্টা করছি। তবে আমি একটা প্রশ্ন করতে চাই, সোনিয়ার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন আপনারা? যদিও পুলিশ আমাকে জানিয়েছে যে মেয়েগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কিছুদিন আগে থেকেই অন্যমনস্ক ছিল, কোনো ব্যাপারে তারা খুবই ভয়ে ছিল, চিন্তিত ছিল। এখন এই কথা কি সত্যি সেটা বলুন তো। অর্জুনের কথা শুনে সোনিয়ার কাকিমা সুচিত্রা দেবী বলে উঠলেন, হ্যাঁ, সোনিয়া খুব চিন্তিত ছিল, সেটা আমি লক্ষ্য করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম তার কারণ। প্রথমে মনে হলো সোনিয়া কিছু বলতে চায়, কিন্তু তারপরে কি যেন ভেবে বলল, না না, কোনো কথা নেই, সামনেই পরীক্ষা আছে, তাই একটু চাপে আছি। আমি তাও জিজ্ঞাসা করলাম, কিন্তু সে আর কিছুই বলল না। আর তারপরেই তো সোনিয়া। কথাটি আর বলতে পারল না, তার আগেই উনি কেঁদে উঠলেন। অর্জুন জিজ্ঞাসা করল, আচ্ছা ঠিক আছে, আমি ওর ঘরটা একবার দেখতে চাই। এরপর সবাই মিলে গেল সোনিয়ার ঘরে, সঙ্গে সঙ্গে অর্জুন আর রিভুও। তবে সোনিয়ার ঘরের কাছে আসতেই দেখা গেল একজন বাচ্চা ছেলে, বয়স 7 কি 8। বাচ্চাটি একটা বড় পুতুল নিয়ে খেলা করছে। বাচ্চাটিকে দেখে সোনিয়ার কাকিমা সুচিত্রা দেবী বলে উঠলেন, শুভ, তুই আবার এই পুতুল নিয়ে খেলছিস? আবার সবগুলো বের করে দিয়েছিস? কি করি আমি তোকে নিয়ে? ক্ষমা করবেন, বাচ্চা ছেলে তো, তাই আর কি। এমন সময় রিভু প্রশ্ন করল, এই টেডি বিয়ারটা কার? সোনিয়ার। কে দিয়েছিল? সেটা তো জানি না, তবে কেন বলুন তো? না, তাও এত বড় পুতুল কে দিয়েছে সেটা জিজ্ঞেস করেননি? হ্যাঁ, করেছিলাম তো। সোনিয়া কিছু বলেনি? বলেছিল তো। কি বলেছিল? বলেছিল তো রাস্তায় দিয়েছে কেউ। কি বলছেন? রাস্তায় কেউ পুতুল দিল আর সোনিয়া সেটা নিয়ে এলো? একটু কেমন যেন লাগছে না? আর তখনই অমরবাবুর ছেলে, নাম আকাশ, বয়স হবে ওই 18 বছর, সে বলে উঠল, আসলে সোনিয়া বলেছিল যে ওর সাথে কারা যেন প্র্যাঙ্ক ভিডিও করেছিল আর তারাই দিয়েছিল। কথাটি শুনে অর্জুন বলে উঠল, কি বললে তুমি? হ্যাঁ, মানে সোনিয়া তো আমাকে তাই বলেছিল। কথাটি শুনে অর্জুন আর রিভু একসাথে দুজনের দিকে তাকায়, আর রিভু বলে, অর্জুনদা, তুমি কি ওটাই ভাবছো যেটা আমি ভাবছি?
হ্যাঁ একদম। আর তখনই বিমল বাবু বলে উঠলেন, কি হয়েছে স্যার? অর্জুন কিছু বলতেই যাবে তখন সেই বাচ্চা ছেলেটি পুতুলের তুলোগুলো নিয়ে খেলছিল। আর সেই সব দেখে তার মা অর্থাৎ সুচিত্রা দেবী তুলোগুলো আবার সেই পুতুলে রাখতে গেলে একটা জিনিস দেখতে পায়। হাতে নিয়ে সেটা বোঝার চেষ্টা করে জিনিসটা কি। আর তখনই অর্জুনের চোখ পড়ে জিনিসটার উপর। অর্জুন বলে উঠল, ওটা কি? কোনটা? আপনার হাতে যেটা আছে। এটা? হ্যাঁ ওটাই। কি জানি, বুঝতে পারছি না তো। কই আমাকে দিন তো। সুচিত্রা দেবী সেই জিনিসটা অর্জুনের হাতে তুলে দিল। অর্জুন খুব ভালো করে দেখে বুঝতে পারল এটা কোনো সাধারণ জিনিস না, এটা একটা মিনি স্পাই ক্যামেরা। কিন্তু এটা এখানে কেন সেটাই বুঝতে পারছে না। তাই অর্জুন আবার প্রশ্ন করল, আপনি এটা কোথায় পেলেন? আমি তো এখানেই পেলাম, হয়তো এখানেই পড়েছিল। কোথায় পড়েছিল? এই পুতুলের কাছেই। আমি পুতুলের তুলোগুলো ভরতে গিয়ে এটা দেখতে পেলাম। তাই নাকি? আচ্ছা আমি একবার দেখি তো। তারপর খুব ভালো করে অর্জুন টেডি বিয়ারটা দেখতে লাগলো। ভেতরে সব তুলো বার করে দেখতে পেল টেডি বিয়ারের একটা চোখে এমনই এক মিনি স্পাই ক্যামেরা লাগানো আছে, তবে আরেকটিতে নেই। তখন অর্জুন মনে মনে বলে উঠল, তাহলে কি অন্য চোখে এটা লাগানো ছিল? দুটো জিনিসই তো একরকম। আর তখন রিভু অর্জুনের কাছে এগিয়ে এসে আস্তে করে বলে উঠল, কি হলো অর্জুনদা, কিছু বুঝতে পারছো? মনে হচ্ছে কিছুটা বুঝতে পারছি, তবে শিওর নই। কথাটা শুনেই সোনিয়ার জেঠু অমল বাবু বলে উঠলেন, কি হয়েছে স্যার, কিছু বুঝতে পারছেন? বুঝতে তো পারছি, তবে একটু একটু, পুরোটা এখনো বুঝতে পারছি না। দেখি কতটা কি করা যায়। আচ্ছা আমি পুতুলটা নিয়ে যাচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কেন অসুবিধা থাকবে, আপনি নিয়ে যান। ঠিক আছে বেশ, তাহলে আজ আমরা আসছি, কোনো খবর পেলে আপনাদের জানাবো। এরপর অর্জুন আর রিভু সেখান থেকে বেরিয়ে সোজা এসিপি স্যারের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে অর্জুন আর রিভু সব ঘটনা খুলে বলে। তারপর অর্জুন বলে উঠল, স্যার এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, এটা দেখে মনে হচ্ছে কোনো স্পাই ক্যামেরা। তবে এটা কি এখনো চালু আছে? অর্জুনদা কই আমাকে দেখাও। রিভুর কথা শুনে অর্জুন স্পাই ক্যামেরাটা রিভুর দিকে বাড়িয়ে দিল। তখন রিভু সেটা ভালো করে দেখে বলল, মনে তো হচ্ছে এটা এখন বন্ধ আছে, এটা ব্যাটারির সাহায্যে চলে। এই যে এখানে ব্যাটারি আছে, তবে খুবই ছোট। আমি আগে এরকম স্পাই ক্যামেরা দেখেছি, এখন হয়তো ব্যাটারির পাওয়ার শেষ হয়ে গেছে তাই বন্ধ আছে। আচ্ছা অর্জুনদা, তোমার মনে আছে আমরা কিন্তু এরকম পুতুল সবার ঘরেই দেখেছিলাম? হ্যাঁ মনে আছে। তাহলে এবার কি করবে? দেখছি কি করা যায়। স্যার আপনি একবার বিকাশকে ফোন করে রাখুন। আচ্ছা আমি করছি। এরপর এসিপি স্যার বিকাশকে ফোন করে ডাকে। বিকাশ আসার পর অর্জুন রিভুকে বলল, রিভু তুই বাড়ি ফিরে যা, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে অর্জুনদা। এরপর রিভু বাড়ি ফিরে যায়। ওদিকে অর্জুন আর বিকাশ দুজনে মিলে নর্মাল ড্রেসে বেরিয়ে পড়ে। প্রথমে যায় তনুশ্রীর বাড়ি, তারপর দিশার বাড়ি, আর তারপর মানুষীর বাড়ি। সেখানে গিয়ে সেই সব পুতুলগুলো ভালো করে চেক করে দেখতে শুরু করলো। আর তাদের সন্দেহ সঠিক হয়, পুতুলের চোখে স্পাই ক্যামেরা লাগানো ছিল। তারপর সে ক্যামেরাগুলোকে উদ্ধার করে তারা দুজন আবার এসিপি স্যারের অফিসে যায়। এসিপি স্যারকে সব ঘটনা বলে। তারপর ক্যামেরাগুলো চেক করে বুঝতে পারল ক্যামেরাগুলো ড্রাফোডিল কোম্পানির তৈরি। আর কলকাতায় ড্রাফোডিল কোম্পানির জিনিস সব দোকানে পাওয়া যায় না, 2-3টে দোকান ছাড়া। তাই ওরা সেই দোকানের খোঁজে বেরিয়ে পড়ল। খোঁজ নিয়ে জানতে পারলো কলকাতায় 3টে দোকান আছে যেখানে ড্রাফোডিল কোম্পানির জিনিস বিক্রি হয়। প্রথম দুটো দোকানে গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করলো, কিন্তু তারা কিছুই বলতে পারল না। কিন্তু পরবর্তী 3 নম্বর দোকানে গিয়ে ক্যামেরাগুলো দেখাতেই দোকানের লোক প্রথমে কিছু বলতেই চাইছিল না, কিন্তু পুলিশের কার্ড দেখে তারা বলতে শুরু করলো, আগে হ্যাঁ, এই ক্যামেরাগুলো আমাদের দোকান থেকে নেওয়া হয়েছে। কার নামে ক্যামেরাগুলো তোলা হয়েছিল, মানে কে কিনেছিল? দোকানদার আবার চুপ করে গেলে অর্জুন চিৎকার শুরু করে। আর তাতেই দোকানের ম্যানেজার বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে নাকি, এত চিৎকার কিসের? আমি জানতে চাইছি এই স্পাই ক্যামেরাগুলো কে কিনেছিল। আপনারা কারা? অর্জুন তখন তার ব্যাজ দেখালো। আর তাতেই দোকানের ম্যানেজার বলে উঠলেন, আচ্ছা স্যার একটু অপেক্ষা করুন, আমি রেজিস্টার খাতা দেখে এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা আর কতদিন আগে ক্যামেরাগুলো বিক্রি হয়েছিল সেটাও দেখবেন। দেখছি স্যার।
এরপর দোকানের ম্যানেজার রেজিস্টার খাতা বের করে সমস্ত ডিটেইলস বলতে লাগলো। সেখানে দোকানের ম্যানেজার এমন একজনের নাম শোনালো যে অর্জুন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সেই নামটি হলো বিপুল সেনগুপ্ত। নামটা শুনে অর্জুন মনে মনে বলে উঠল, এই ব্যাটা মরে গিয়েও আমাকে শান্তি দেবে না। কোথায় কি করে গেছে কে জানে। এখন তো দেখছি আরো অন্য কেস। আচ্ছা বিকাশ, কোনো অ্যাড্রেস লেখা আছে দেখো তো। না, কোনো ঠিকানা লেখা নেই। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এসিপি স্যারের অফিসে যায়। সেখানে অর্জুন এসিপি স্যারকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখন এসিপি স্যার বলে উঠলেন, কিন্তু বিপুল তো মারা গেছে, তাহলে এখন কি করবে? স্যার, বিপুল মারা গেছে এই কথা ঠিক, কিন্তু বিপুল মারা যাওয়ার পর এসব ঘটনা হচ্ছে, তার মানে আরো অন্য কেউ আছে এর পেছনে। এখন আমাদের তাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? আচ্ছা স্যার, আমি এখন বাড়ি যাচ্ছি, এই ব্যাপারে আমি পরে কথা বলছি, আমার একটু আর্জেন্ট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এরপর অর্জুন বাড়ি ফিরে আসে। সুজয় আর রিভুকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন রিভু বলে উঠল, বিপুল মরে গিয়ে ভূত হয়ে এসব করছে। ও বেটা কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না? কি অপরাধ যে করেছে আমরা কে জানি। না রিভু, বিপুল মারা গেছে এটা শিওর, কিন্তু আরো কেউ আছে যে এইসব করছে। রিভু অবাক হয়ে বলে উঠল, কি বলছো তুমি? তাহলে কে করছে এসব? আর এমন সময় অর্জুনের ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, সাবধান, কি ভেবেছিস ছদ্মবেশ নিয়ে কেস সমাধান করবি? কিন্তু ভুলে যাচ্ছিস তোর উপরে আমার নজর আছে সব সময়। তাই তুই কখন কোথায় যাচ্ছিস, কি করছিস, এইসব খবর আমার কাছে আছে। তাই এখনো বলছি, এইসব বন্ধ করে দে, এতে তোরই মঙ্গল। আপনি কে বলছেন আর কি বিষয়ে আপনি কথা বলছেন? মনে হয় আপনি অন্য কাউকে ফোন করে ফেলেছেন। না, একদমই না, আমি একেবারে ঠিক লোককে ফোন করেছি। তোর নাম তো শালা অর্জুন, কি ঠিক কথা বলছি না? ফোনের অপর প্রান্তের ব্যক্তির মুখের ভাষা শুনে অর্জুন আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। তাই অর্জুনও বলে উঠল, তুই কে বে? ফোনের ভেতর এত গরম কাকে দেখাচ্ছিস ভাই? সাহস থাকলে তুই আমার সামনে আয়, দেখি তোর কতটা সাহস আছে। দেখ, আমি ভালো কথা বলছি, তুই বেশি বাড়াবাড়ি করবি না। এই তুই কোন ব্যাপারে কথা বলছিস সেটাই তো বুঝতে পারছি না, তাই বেশি বকিস না। আমার মটকা গরম হলে মামা আমি তখন কাউকেই ছাড়ি না। দেখ, তোর মতো 2 টাকার পুলিশকে আমি সব সময় আমার পকেটে রাখি। আর তোর দাম তো 4 আনাও হবে না। এই শালা, বেশি বক বক করলে না বাচ্চাগুলো সব মরবে। তুই কি সেটাই চাস? এই থাম থাম, তুই কে বে? বাচ্চা মানে তুই কোন বাচ্চাগুলোর কথা বলছিস? তুই যে বাচ্চাগুলোকে খুঁজে চলেছিস, আমি সেই বাচ্চাগুলোর কথা বলছি। তাই বলছি, বেশি বাড়াবাড়ি করবি না, আর না হলে স্কাউন্ড্রেল, তোকে আমি ছাড়বো না। আগে ধরে তো দেখা। এরপর ফোনটা কেটে যায়। সুজয় আর রিভু হাঁ করে এতক্ষণ অর্জুনের দিকে তাকিয়ে সব কথা শুনছিল। ফোনটা কেটে যেতেই সুজয় বলে উঠল, কে ফোন করেছিল? জানি না। কি বলল? বললো বেশি বাড়াবাড়ি করলে বাচ্চাগুলোকে মেরে ফেলবে। অর্জুনের কথা শুনে সুজয় আর রিভু অবাক হলো। সুজয় আবার বলল, অর্জুন, আমি একটা কথা বলবো? বল। তোকে কে ফোন করেছিল সেটা আমি জানি না, তবে এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চাগুলোর কোনো ক্ষতি সে করবে না। তুই কিভাবে বলছিস? দেখ, বাচ্চাগুলোকে যদি মারার ছিল তাহলে তো অনেকদিন আগেই মেরে ফেলতে পারত। তার হাতে যথেষ্ট সময় ছিল, কিন্তু মারেনি। তার মানে বাচ্চাগুলোকে সে মারবে না, ওকে শুধু ভয় দেখাচ্ছে। ভয়? আর আমাকে? একবার ওকে হাতের কাছে পাই, তারপরে বোঝাবো ভয় কাকে বলে। কিন্তু অর্জুন দা, তুমি এটা ভেবে দেখেছো? কোনটা? এটাই যে আমরা সঠিক দিকেই যাচ্ছি। তদন্ত যে সঠিক পথে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে, আর ওই জন্যই আজ এই ফোন এসেছে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু এবার কি করব? অর্জুন দা,
ভগবান যখন আমাদের এতটা রাস্তা দেখিয়েছে তখন বাকি রাস্তাটাও দেখাবে। তুমি চিন্তা করো না, একটা না একটা ক্লু আমরা নিশ্চয়ই পাবো। এরপর মাঝে আরও কিছুদিন কেটে যায়। অর্জুন আর রিভু সারা শহর চষে ফেলেছে, কিন্তু বাচ্চাগুলোর কোনো খোঁজ পায়নি। এমন সময় দেখা যায় অন্ধকার ঘরের মধ্যে 5-6 জন বাচ্চা বসে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, শোনো না, এখান থেকে আমরা কি আর কোনোদিন বাড়ি যেতে পারবো না? কি করে বলি বলো তো, আমিও তো কিছুই জানি না। আচ্ছা, আমাদের ফোনগুলো ওরা কি সব নিয়ে নিয়েছে? হ্যাঁ, নিয়ে নিয়েছে তো। আমাদের কাছে তো কোনো ফোন নেই। ওরা তো আমাদেরকে বলেছিল ফোনটা নিয়ে আসতে, তাই তো আমরা নিয়ে এসেছিলাম। কি হয়ে গেল বলো তো, এইসব কেন হলো? আচ্ছা, তোমরা কি কাউকে কিছু বলেছিলে? না, কাউকে কিছু বলতে ওরা মানা করেছিল তো। ওই জন্যই তো কাউকে কিছুই বলিনি। হয়তো আমাদের বাড়ির লোক আমাদের জন্য কত চিন্তা করছে। আমরা কি আর বাড়ি ফিরতে পারবো? কি জানি, হয়তো পারবো, আবার নাও ফিরতে পারি। না, আমাদের ফিরতেই হবে। কিন্তু ওরা তো আমাদের যেতে দেবে না। আজ কতদিন হয়ে গেল, বাড়ির কারোর কোনো খবর জানি না। কি করছে তারা কে জানে। আমার মা তো কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেছে মনে হয়। আমারও তো মা হয়তো খুব কাঁদছে। আমার মা কি করছে কে জানে। মাকে তো আমি তেমন পাইনি। আমার মা একজন ডাক্তার, তাই বেশিরভাগ সময় বাইরে থাকে। তবে মালতী হয়তো খুব কেঁদেছে, এখনো হয়তো কাঁদছে। মালতীকে? মালতী, ও আমাদের বাড়িতে থাকে, আমার বন্ধু বলতে পারো। আমার যখন যা দরকার হয় তখনই সেটা এনে দেয়। আচ্ছা, আমার তো মা বাবা নেই। আমি তো জেঠু জেঠিমা কাকু কাকিমার কাছে মানুষ। জানি না তারা আমার খোঁজ করছে কিনা। কেন করবে না? তোমাকে তো সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে তো। আচ্ছা, কদিন ধরে এখানে এত শব্দ শোনা যাচ্ছে কেন? শুনে তো মনে হচ্ছে এখানে কোনো কাজ হচ্ছে, মানে বাড়ি তৈরির। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। কালকেও হয়েছিল এই শব্দটা। মনে হচ্ছে এখানে কোথাও বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু এখানে কোথায় বাড়ি হচ্ছে? আচ্ছা, তাহলে তো অনেক লোক থাকার কথা। হ্যাঁ, হয়তো আছে। তাহলে কি তারা আমাদের বাঁচাবে না? কে জানি, ওরাও যদি খারাপ লোক হয় তখন কি হবে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, ওদিকে একটা জানলা আছে, আমি দেখেছি। চলো না একবার চেষ্টা করে দেখি। যদি ওই জানালাটা খোলা যায় তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, বাইরে যদি বদমাইশ লোকগুলো থাকে তখন কি হবে? সে দেখা যাবে। এমনিতেও আমরা মরবো আর অমনিতেও আমরা মরবো। তবে একটা চেষ্টা করে দেখতে অসুবিধে নেই। মনের কাছে পরিষ্কার থাকবো যে আমরা ভয় হার মেনে নিইনি, আমরা চেষ্টা করে তবেই মরেছি। তাই আর কোনো কিছুতে চিন্তা নয়, যা হবে দেখা যাবে। চলো, আর তোমরা এদিকে এসো, সবাই মিলে আমাদের এটা করতেই হবে। মানুষের কথায় তখন সব মেয়েরা একসাথে জোট বেঁধে এসে জানালার কাছে এলো। জানালার পাল্লা ধরে খুব জোরে টানতে লাগলো। অনেক চেষ্টা করার পর জানালার অর্ধেকটা খোলা গেল, কিন্তু কোনো মতেই বাকিটা খোলা গেল না। তখন মানুষই বলে উঠল, এর থেকে বেশি জানালাটা খোলা যাবে না, এতেই আমাদের বের হতে হবে তো। সবাই তখন সেই অর্ধেক জানালার খোলা অংশ দিয়ে বের হতে চাইলো, কিন্তু পারল না। তখন মানুষই আবার বলে উঠল, এইভাবে হবে না। বাইরে কাউকে দেখতে পাচ্ছ? না, কাউকে দেখতে পাচ্ছি না। এখন আমাদের মধ্যে একজনকে ওই জানালা দিয়ে বের হতেই হবে। দিশা, তুমি পারবে? তুমি একবার চেষ্টা করে দেখো। আমি পারবো না। পারতে তোমাকে হবেই। এখন তোমার হাতেই আমাদের সবটা ভালো খারাপ জড়িয়ে আছে। আমাদের বাঁচাতে হবে, তাই এটা আমাদের করতেই হবে। তাই দিশা সবার দিকে একবার ভালো করে দেখে সেই জানালা দিয়ে খুব কষ্ট করে বের হলো। দিশা একটু রোগা, তাই তার খুব একটা অসুবিধে হলো না।
বাইরে বের হতেই তনুশ্রী বলে উঠল, দিশা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোনো ভালো মানুষকে ডেকে নিয়ে আসবে। আমরা জানি না কে ভালো আর কে খারাপ, তাই খুব সাবধানে কাজটা করবে, ঠিক আছে? যাও তুমি। আর যদি তার আগে ওই লোকগুলো এসে যায় তখন কি হবে? সে নিয়ে ভাবার মতো এত সময় নেই। যাও তুমি, যাও, তাড়াতাড়ি যাও। এরপর দিশা সকলের আড়ালে আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে রাস্তার দিকে যেতে শুরু করলো। কিন্তু কোন দিকে রাস্তা সেটাই বুঝতে পারল না। চারিদিকে তখন অন্ধকার নামতে শুরু করেছে। সূর্যের আভা এখনো একটু একটু দেখা যাচ্ছে, আর তাতেই দিশার সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না। আর তখন নিজের চোখ বন্ধ করে শব্দের উৎস খুঁজতে লাগলো। মন দিয়ে বোঝার চেষ্টা করলো, আর তখনই একটা গাড়ির শব্দ শুনতে পেল। তারপর আরও গাড়ির শব্দ শুনতে পেল। এরপর সেদিকে দিশা দৌড়তে লাগলো। কিছু দূর গিয়ে দিশার ধাক্কা লাগে একজনের সাথে, আর ভয়ে দিশা পিছিয়ে যায়। চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ে। তখনই সামনের সেই মানুষটি দিশার কাছে এসে বলে উঠল, কি হয়েছে? কে তুমি? গলার আওয়াজ শুনতে পেয়ে দিশা তখন চোখ খুলে সামনের দিকে তাকায়। দিশাকে দেখতে পেয়ে রিভু তখন বলে উঠল, দিশা, তুমি তুমি এখানে? তুমি কোথা থেকে এলে? তুমি কেমন আছো? ঠিক আছো তো? দিশা একজন অপরিচিত মানুষের মুখে নিজের নাম শুনতে পেয়ে একটু অবাক হলো, আর বলল, আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি চিনি তো। কিভাবে চেনেন? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। সেই ঘটনা তোমাকে পরে বলবো, কিন্তু এখন আমাকে বলো তুমি কোথায় ছিলে আর এইদিকে তুমি এলে কিভাবে? ভয় নেই, আমি পুলিশের লোক। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলাচ্ছি। ভিডিও কল করবেন? রিভু তাই করলো। দিশার বাবা মা ভিডিও কলে দিশার সাথে কথা বলল। রিভু তাদের এই কথা এখন কাউকেই বলতে মানা করলো। পুলিশকে জানাতেও বারণ করলো, কারণ তাদের ধারণা পুলিশের মধ্যে কেউ হয়তো এইসবের সাথে জড়িত আছে। তাই এই খবর এখন কাউকেই বলতে মানা করলো। দিশার বাবা মা রাজি হলেন, আর তারপর দিশা রিভুকে সবটা বলল। রিভু অর্জুনকে ফোন করে সব ঘটনা বলে দেয়, সাথে নিজের ফোনের লোকেশনটা শেয়ার করে দেয়। দিশা বলে, এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা মাঠ দেখতে পাবেন, আর ওই মাঠের মধ্যে অনেকগুলো বাড়ি তৈরি হচ্ছে, আর সেই বাড়ির মধ্যে একটার মধ্যে আমরা ছিলাম। আমার সাথে আরো অনেকেই ছিল। কতজন আছে? আরো 5-6 জন মেয়ে আছে। রিভু অবাক হয়ে বলে উঠল, কি বলছো তুমি? আমি ঠিক কথা বলছি, আরো অনেক মেয়ে আছে। আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছি। আমার অনেক বন্ধুরা ওখানে আছে। চলুন আমার সাথে আপনি। দাঁড়াও দিশা, ওভাবে একা গেলে আমাদের হয়তো তারা ধরে নিতে পারে। আগে অর্জুনদা আসুক, তারপর যাব। কিন্তু ততক্ষণে যদি ওরা সবকিছু জেনে যায় তখন কি হবে? আর অর্জুন কি? অর্জুনদা একজন সিআইডি অফিসার। পুলিশ তো? হ্যাঁ, পুলিশ। পুলিশ আমাদের বাঁচাবে? হ্যাঁ, কেন বাঁচবে না? না, মানে আমি একদিন একটা পুলিশকে দেখেছিলাম, পুলিশের ড্রেস পরেছিল। তাই আমার খুব ভয় করে পুলিশদের। আমার মনে হয় পুলিশ খুব খারাপ। পুলিশ এই বদমাইশ লোকগুলোর সাথে মিশে আছে। তাই নাকি? সেই পুলিশের মুখটা দেখেছো? না, দেখতে পাইনি। সে তো পিছন ঘুরে দাঁড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, তবে এই পুলিশ খারাপ না, খুব ভালো। তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে সবাইকে উদ্ধার করব। আর তখনই রিভুর ফোনটা বেজে উঠল। রিভু ফোনটা ধরে সবটা বলল। রিভুর কথা শুনে অর্জুন বলে উঠল, আমি কাউকে জানাচ্ছি না, শুধু স্যারকে জানাচ্ছি। আর রিভু, তুই ওখানেই থাক, আমি না যাওয়া পর্যন্ত একদম কোথাও যাবি না। ঠিক আছে, আমি এখানেই আছি। ফোনটা কেটে দিয়ে রিভু আর দিশা ওখানে লুকিয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় তারা দেখতে পায় দুটো গাড়ি করে কিছু লোক সেই রাস্তায় দিয়ে যাচ্ছে। দিশা চুপি চুপি বলে উঠল, ওই যে ওরা গাড়িতে যাচ্ছে। হয়তো ওরা আমার বন্ধুদের নিয়ে চলে যাবে। আমাদেরকে কিছু একটা করতেই হবে, নইলে আমরা সবাইকে হারিয়ে ফেলবো। চলুন, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কিন্তু এখনো পর্যন্ত অর্জুনদা আসেনি তো।
আমি ওসব জানি না। ওরা ওদের সবাইকে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি। এরপর দিশা রিভু সেই গাড়িগুলোকে অনুসরণ করতে করতে সেই বাড়িগুলোর কাছে এসে পৌঁছল। সেখানে ওই দুটো গাড়ি দেখতে পেল, কিন্তু গাড়িতে কাউকেই দেখতে পেল না। এমন সময়ে বাড়ির ভেতরে কিছু গন্ডগোলের শব্দ শোনা গেল। দিশা রিভুকে সেই জানালার কাছে নিয়ে গেল, যে জানালা দিয়ে সে বেরিয়ে এসেছিল। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে দিশা আর রিভু দেখতে শুরু করলো। আর ঠিক তখনই কিছু গুন্ডা লোককে দেখা গেল। তারা এসে বাচ্চাগুলোকে গুনতে শুরু করলো, কিন্তু একটা বাচ্চা কম দেখে তারা চিৎকার করতে লাগলো। তখন বাকি বাচ্চাদের জিজ্ঞাসা করতে লাগলো তাদের মধ্যে একজন বাচ্চা কোথায়, কিন্তু কেউ কোনো কথা বলল না, চুপচাপ থাকলো। আর তখনই একজন ব্যক্তি পিছন থেকে বলে উঠল, তোরা একটা কাজ ঠিক করে করতে পারিস না? তোদের আমি কি জন্য রেখেছি এখানে? আমি যদি ধরা পড়ি না, তাহলে সব কটার লাশ ফেলে দেব। আমাকে তোরা চিনিস না। গলার আওয়াজ শুনে রিভুর মনে হলো যেন খুব চেনা চেনা গলার স্বর, কিন্তু কে সেই ব্যক্তি সেটা দেখার জন্য জানলার ফাঁক দিয়ে আবার দেখতে শুরু করলো, কিন্তু সেই ব্যক্তিকে দেখতে পেল না। তবে তাদের কথাবার্তা শুনে রিভু আর দিশা বুঝতে পারল যে এই জায়গা থেকে তারা চলে যাবে। তাই রিভু দিশাকে নিয়ে চুপি চুপি সেই গাড়ির পেছনের ডিকি খুলে ঢুকে গেল। রিভু দিশাকে বলল, দিশা, যাই হয়ে যাক না কেন, মুখ দিয়ে কোনো আওয়াজ বের করবে না। এখন আমাদের এদের সঙ্গে যেতে হবে, না হলে আমরা কিছু জানতে পারবো না। রিভুর কথা শুনে দিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর তারা দুজনেই গাড়ির ডিকির ভেতর লুকিয়ে রইল। কিছুক্ষণ পর বাইরে চিৎকার চেঁচামেচি শোনা গেল। রিভু আর দিশা দুজনেই বুঝতে পারল সব বাচ্চাদেরকে নিয়ে তারা কোথাও একটা চলে যাচ্ছে। রিভু অর্জুনকে মেসেজ করে সবটা জানিয়ে রাখলো। তারপর বাচ্চাগুলোকে দুটো গাড়িতে তুলে নিয়ে গাড়ি চলতে শুরু করলো। দিশা খুব ভয় পেতে লাগলো, তবে রিভু দিশাকে শান্ত হতে বলে। বারে বারে উঁকি দিয়ে রিভু দেখতে লাগলো গাড়ি কোন দিকে যাচ্ছে, আর তাতেই রিভু বুঝতে পারলো গাড়ি এখন হাই রোড দিয়ে চলেছে। বাচ্চাগুলো কোনো শব্দ করছে না, তাতে রিভু বুঝতে পারলো হয়তো বাচ্চাগুলোর জ্ঞান নেই, অজ্ঞান করা হয়েছে। চেকপোস্টের কাছে গাড়ি এসে পৌঁছলে রিভু আস্তে আস্তে বলে উঠল, এবার আমরা ধরা পড়ে যেতে পারি। কথাটি শুনে দিশা ভয়ে চুপ করে রইল, কোনো কথা বলল না। রিভু চুপচাপ বসেছিল, কিন্তু না, তারা একেবারেই ভুল। চেকিং পোস্টের কাছে এসে গুন্ডার দল পুলিশদের কিছু টাকা দিল, আর তাতে তারা আর গাড়ি চেক করলো না। রিভু এইসব দেখে খুব অবাক হলো। কিছুক্ষণ পর রিভু দেখলো গাড়ি কলকাতা থেকে বেরিয়ে গেল। এবার রিভুর একটু ভয় হতে লাগলো। জানি না অর্জুন ঠিক সময় মতো আসতে পারবে কিনা। ভাবতে ভাবতে গাড়ি এসে দাঁড়ালো একটা জায়গায়। রিভু আর দিশা ওখানে লুকিয়ে রইল। সবাই গাড়ি থেকে নেমে একে একে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই চলে যেতেই রিভু আর দিশা গাড়ির ডিকি খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনও অর্জুনের কোনো খবর নেই। বেশ কয়েকবার রিভু অর্জুনকে ফোন করলো, মেসেজ করলো, কিন্তু অর্জুন কোনোটার আর কোনো উত্তর দেয়নি। তাই এবার রিভুর খুব চিন্তা হতে লাগলো, সত্যি কি রিভু অর্জুনকে ছাড়া বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে? আবার অন্যদিকে এটাও ভাবলো যে অর্জুনের কোনো বিপদ হলো নাকি। অর্জুন তো এমন ছেলে নয়, তাহলে ফোন তুলছে না কেন? সেটাই রিভু বুঝতে পারছে না। দিশা বলে উঠল, কি হলো? এখনো পুলিশ এলো না কেন? তোমার ভালো পুলিশ আসবে তো? আমার বন্ধুদের বাঁচাতে পারবো তো আমরা? দিশার কথা শুনে রিভু মনে মনে বলে উঠল, যাই হয়ে যাক, বাচ্চাগুলোকে বাঁচাতেই হবে। মনকে স্থির করে রিভু দিশাকে বাইরের একটা জায়গায় লুকিয়ে থাকতে বলে নিজে ভেতরে চলে গেল। আস্তে আস্তে পা ফেলে রিভু ভেতরে ঢুকল। কিছুক্ষণ পর মানুষের গলার স্বর শুনতে পেয়ে একটু দাঁড়িয়ে যায়। সেখানে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে, আর এমন সময় কেউ একজন পেছন থেকে এসে রিভুর মাথায় আঘাত করলো। রিভু চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দিশা বাইরে লুকিয়ে রইল। বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। এখনো রিভু অজ্ঞান হয়ে চেয়ারে বাঁধা পড়ে আছে। সামনে সব বাচ্চাগুলোকে একটা বিছানায় শোয়ানো আছে, আর তখনই ঘরের মধ্যে প্রবেশ করলো এক ব্যক্তি। রিভুকে অজ্ঞান অবস্থায় দেখে বলে উঠল, শালা এখনো ঘুমাচ্ছে,
তো লোকে জল ঢাল ওর মুখে। গুন্ডাগুলো তাদের বসের কথা শুনে রিভুর মুখে জল ঢেলে দিল। জল পড়তেই রিভু নড়ে চড়ে উঠল, মাথায় আঘাতের জন্য ব্যথা অনুভব করল। চোখ কুঁচকে সামনের দিকে তাকিয়ে দেখলো এক ব্যক্তিকে, আর তাকে দেখে রিভু অবাক হয়ে বলে উঠল, শিশির বাবু, আপনি আপনি এখানে কি করছেন? তার মানে এসব আপনি করেছেন? রিভুর কথা শুনে শিশির বাবু জোরে শব্দ করে হেসে উঠল আর বলল, হ্যাঁ, একদম আমি করেছি এইসব। কিন্তু কেন? সেটা তোর না জানলেও চলবে। তবে তুই এখানে এলি কিভাবে? তোর সাহসের দাগ দিতে হবে। কিন্তু তোর ওই দাদা কোথায়? আসবে আসবে। হ্যাঁ, এলে তো খুব ভালো হয়, একেবারেই শেষ করে দেব। আর তখনই দেখা গেল বাড়ির বাইরে একজন ছেলে মুখে মাস্ক পরে একে একে সবাইকে মারতে শুরু করছে। ঘরের মধ্যে শিশির বাবু আর রিভু কথা বলছিল, আর তখনই একজন গুন্ডা ছেলে বলে উঠল, বস, কেউ আছে এখানে? আমাদের অনেকগুলো ছেলেকে মেরে ফেলেছে। গুন্ডা ছেলেটির কথা শুনে শিশির বাবু জোর গলায় বলে উঠলেন, তোরা কি করতে আছিস এখানে? তোরাও মার, যা এখান থেকে। কি করতে যে তোদের রেখেছি আমি কে জানি। বস, তাকে তো আমরা খুঁজেই পাচ্ছি না, লুকিয়ে আছে। আর লুকিয়ে লুকিয়ে একজনকে আমাদের ছেলেগুলোকে মেরে ফেলছে বস। আর তখনই একটা গুলির শব্দ শোনা গেল। শিশির বাবু একটু চমকে গেল। রিভুর কাছে এসে রিভুর মাথায় বন্দুক তাক করে শিশির বাবু জোর গলায় বলে উঠলেন, এই কে আছিস? বাইরে বেরিয়ে আয়। সাহস থাকলে আমার মুখোমুখি এসে দাঁড়া, না হলে আমি সব কটাকে গুলি করে দেব। কি বলছি শুনতে পাচ্ছিস না? বেরিয়ে আয় বলছি। আর তখনই মুখে মাস্ক পরিহিত একজন ছেলে বাইরে বেরিয়ে এলো। তখন শিশির বাবু তাকে দেখে বলে উঠলেন, আপনি এখানে? মিস্টার সিক্রেট, আপনি এখানে এলেন কিভাবে? আমাকে তো এখানে আসতেই হতো, তবে আপনাকে দেখে আমিও একটু অবাক হয়েছি। আমি ভাবতেও পারছি না আপনি এইসবের পেছনে আছেন। সত্যি মানুষকে চেনা ওই কঠিন, তার উপর আপনাদের মতন মানুষকে। কিন্তু এবার যে আপনার শেষ সময় এসে গেছে। তখন শিশির বাবু বলে উঠলেন, কি ভাবছেন আপনি? আমি কি আপনাকে ভয় করি? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এসব, বেশ করেছি। আসলে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড আমি হলাম মাস্টার মাইন্ড। আপনি আপনার ছেলেকে দোষী প্রমাণিত করে নিজের ছেলেকেই মেরে ফেললেন। কেন করলেন আপনি? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আপনার ছেলে মারা গেছে। ছেলে? কে ছেলে? বিপুল? বিপুল আমার ছেলে নয়। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। বিপুল আমার ছেলে নয়, তবে ছেলের মতনই ছিল। ওকে আমি কুড়িয়ে এনেছিলাম, তারপর আমার কাছে মানুষ হয়েছে। আর এইসব আমারই প্ল্যান। আমি আমার খুনের প্ল্যান সাজিয়েছিলাম, কিন্তু কোথা থেকে আপনি সব জেনে গেলেন? আমার সব প্ল্যান আপনি বরবাদ করে দিলেন। আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলেন। এতদূর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে বিপুল আর দলের লোকেরা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। সেই জন্য আমার লোকেরাই আপনার কাছে তাদের খবর পৌঁছে দিত। আপনি তাদের মারলেন, কিন্তু প্ল্যানটা আমার ছিল। এইসব বাচ্চাদেরকে কিডন্যাপ করা, ড্রাগসের ব্যবসা, সবকিছু আমিই তো করতাম। তবে আমার ছেলেদের একটা ভুল হয়ে গেছে, আর সেটা হলো ওরা আমার উপরে উঠতে চেয়েছিল, আমার সাথে পাঙ্গা নিতে গিয়েছিল। কি হলো? সব কটাকে মরতে হলো। তারপর আবার নতুন করে সব কিছু সাজালাম। বোকা ছেলেরা, ওরা বুঝলই না যে স্কুল থেকে ওরা পাশ করেছে সেই স্কুলের প্রফেসর আমি। আমাকে ডাবল ক্রস করবে, আর আমি বুঝতে পারবো না সেটা কি হয়।
এতক্ষণ শিশিরবাবুর কথা শুনে অর্জুন মুচকি হেসে বলে উঠল, নাইস প্ল্যান, আই এম ইমপ্রেসড। সত্যি আমি ইমপ্রেস হয়ে গেছি, কিন্তু আফসোস এখন তো আপনাকে মরতে হবে। আপনার মনে হয় আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন বলে? আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আমাকে তো চিন্তা করতেই হবে। শিশিরবাবুর কথা শেষ হওয়ার আগেই মিস্টার সিক্রেট একটার পর একটা ছেলেকে মারতে লাগলো। রিভু বলে উঠল, কি অ্যাকশন সিন চলছে! কেউ আমার হাতের দইটা খুলে দিয়ে যা রে, একটা সিটি দিন, এটা আমার সারা জীবন আক্ষেপ থেকে যাবে। কেউ তো দইটা খুলে দিয়ে যা। আর তখনই শিশিরবাবু রিভুর মাথায় বন্দুক তাক করে বলে উঠলেন, দাঁড়া, তোর সিটি দেওয়ার খুব শখ জেগেছে তাই না? শখ আমি বের করছি। মিস্টার সিক্রেট, এক্ষুনি এইসব বন্ধ করুন, না হলে এদের আমি সবাইকে মেরে ফেলবো। বন্ধ করুন আপনি। শিশিরবাবুর কথা শুনে মিস্টার সিক্রেট হাত তুলে দাঁড়িয়ে রইল। তখন শিশিরবাবু বলে উঠলেন, চোরের বাচ্চা, তোরা পড়ে পড়ে মার খাচ্ছিস? ওঠ শালা, মার মার ওকে। কতগুলো ছেলে তখন মাটি থেকে উঠে মিস্টার সিক্রেটের দিকে এগিয়ে গেল। কয়েকটা ঘুষি মিস্টার সিক্রেটকে মারার পরেই সুজয় পেছন থেকে এসে শিশিরবাবুর মাথায় বন্দুক তাক করে বলে উঠল, এবার সব রহস্যের পর্দা ফাঁস হবে। অনেক খেলা খেলেছেন আপনি সাধারণ মানুষদের সাথে, এবার আমরা খেলব। হ্যাঁ, এবার আমরা খেলবো। আর তখনই দলবল নিয়ে পুলিশ ঘিরে ফেললো বাড়িটাকে। একে একে সব গুন্ডাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, সাথে শিশিরবাবুকেও। মিস্টার সিক্রেট সব বাচ্চাদের উদ্ধার করে সেখান থেকে চলে যায়। পরে অর্জুন এসে সব মেয়েদের বাড়ি পৌঁছে দেয়। মেয়েরাই জানায় যে প্র্যাঙ্ক ভিডিও করেছিল তাদের সাথে কিছু ছেলে। পরে তারা সব মেয়েদের একটা করে টেডি বিয়ার দেয়, আর টেডি বিয়ারগুলো সবাই নিজেদের বেডরুমে রেখেছিল। তার 2 দিন পর থেকেই তাদের কাছে একটা ফোন আসে আর ভিডিও চেক করতে বলে। ভিডিও দেখে তারা সবাই খুব অবাক হয়েছিল, কারণ ভিডিওগুলো ছিল তাদের ব্যক্তিগত সময়ের। আর ভিডিওগুলোর মাধ্যমেই তারা মেয়েগুলোকে ব্ল্যাকমেল করত। আর এটাও বলে যে বাড়িতে এই কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে। সেই জন্যই তারা কাউকে কিছু বলেনি, শুধু তারা বলেছিল সঙ্গে করে সেই ফোনটা নিয়ে আসতে। আর মেয়েগুলো সেটাই করেছিল। সব কাজ মিটিয়ে রিভু, অর্জুন, সুজয় বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে রিভু অর্জুনকে বলে উঠল, অর্জুনদা, তুমি কোথায় ছিলে বলো তো? আর বলিস না, ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তো। রিভু বেশ সন্দেহের দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তখন অর্জুন বলে উঠল, আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস? না না, আমার ঘাড়ে কটা মাথা আছে বলো যে আমি তোমাকে অবিশ্বাস করব? আচ্ছা অর্জুনদা, মিস্টার সিক্রেট কে বলো তো? আমি কি করে জানবো? আমি জানি। আচ্ছা। হ্যাঁ, আর মিস্টার সিক্রেট তুমি ছাড়া আর কেউ হতেই পারে না। আর তখনই সুজয় এসে বলে উঠল, কেন হতে পারে না? কারণ আমি মিস্টার সিক্রেটকে এবার নিজের চোখের সামনে দেখেছি। আর মুখটা মাস্কে ঢাকা থাকলেও তার শরীরের গঠন দেখে আমি নিশ্চিত যে ওটা অর্জুনদা। রিভু কথাটা বেশ জোরে বলার জন্য অর্জুন রিভুর মুখ চেপে ধরল আর আস্তে আস্তে বলে উঠল, এই কথাটা কাউকে বলবি না, ঠিক আছে তো? হুম, তুমি যখন বারণ করছো তখন তো বলা যাবে না। কি বলো সুজয়দা? একসাথে সবাই হেসে উঠল। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর অর্জুনের আরেক বন্ধু সুদীপ ফোন করে আর বলে, হ্যালো অর্জুন, এই সুদীপ বলছি রে ভাই, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। কি ব্যাপারে? আমাদের আর্ট কলেজের প্রিন্সিপাল হয়তো তোকে ফোন করবে। কেন? তুই তো জানিস আমাদের আর্ট কলেজ প্রতি বছর একটা প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে দেশ বিদেশের অনেকেই অংশগ্রহণ করে। একটা পেন্টিং প্রথম স্থান অধিকার করেছে এবার। পেন্টিংটা এতটাই সুন্দর ছিল যে বাইরের দেশের অনেক লোক সেটা কিনতে চেয়েছিলেন। নিলামে পর্যন্ত উঠেছিল পেন্টিংটা, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কলেজের প্রিন্সিপাল সেই পেন্টিংটা 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয়। আর সেই পেন্টিংটা রাখা ছিল আমাদের কলেজের এক্সিবিশন হলে। এখন সেই পেন্টিংটা কাল চুরি হয়ে গেছে, বুঝলি? কখন কিভাবে চুরি হয়েছে সেটা কেউ বলতে পারছে না, আর সিসিটিভি ফুটেজটাও নষ্ট করে দিয়েছে কেউ।
তাই কোনো প্রমাণও নেই। প্রিন্সিপাল স্যার হয়তো তোকে ফোন করবে, তাও আমি তোকে একবার জানিয়ে রাখলাম। পেইন্টিংয়ের দাম শুনে অর্জুন অবাক আর বলল, 10 লক্ষ টাকার পেন্টিং আমার আর দেখা হলো না। দেখতে পাবি না কেন, আমার কাছেই তো তার ছবি আছে। আচ্ছা তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতো ছবিটা, সামনে থেকে দেখা সৌভাগ্য হবে কিনা কে জানে, ফোনেই দেখি। তাতেই চোখ জোড়া সার্থক হোক, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। ছবিটা দেখলে না তুইও মুগ্ধ হয়ে যাবি ভাই। আমি ছবিটা পাঠাচ্ছি, দেখে নিবি। এখন আমি রাখছি রে। হ্যাঁ রাখ। ফোনটা কাটতেই একটা টুং শব্দ করে ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা ওপেন করতে অর্জুন দেখতে পেল একটা ছবি। সত্যি অপূর্ব সেই পেইন্টিং, চোখ যেন জুড়িয়ে গেল। পেইন্টিংয়ের নিচের অংশে জুম করে দেখার চেষ্টা করলো যিনি পেইন্টিংটা এঁকেছেন তার নামটা, আর নামটা দেখে অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। লেখা আছে কনক দুর্গা। অর্জুন মনে মনে ভাবছে সে কি সত্যি এই নাম দেখছে না এটা স্বপ্ন, কিছুই বুঝতে পারছে না। তারপর আবার অর্জুন সুদীপকে ফোন করে আর বলে, সুদীপ এই পেইন্টিংটা কে এঁকেছে, কি নাম তার? অর্জুনের এমন কথা শুনে সুদীপ কিছুই বুঝতে পারছে না। এত অস্থির দেখে সুদীপ বলে উঠল, কি হয়েছে রে অর্জুন, কি এমন করছিস কেন, কি হয়েছে? তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দে আগে। আচ্ছা দাঁড়া, মনে করতে দে। হ্যাঁ তাড়াতাড়ি মনে কর। আরে করছি। হ্যাঁ মনে পড়েছে, ওনার নাম সুতোপাড়ায়। হ্যাঁ তুই ঠিক কথা বলছিস? হ্যাঁ, আমি মিথ্যা কথা না বলবো তোকে। তিনি বিবাহিত? এই কি হয়েছে রে অর্জুন, তুই এইসব জিজ্ঞেস করছিস কেন রে? তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বল। না, ওনাকে দেখে আমার তো অবিবাহিতই মনে হয়েছে। ওনার বাড়ির ঠিকানা আছে তোর কাছে? না। আমার এক্ষুনি লাগবে। কি করতে চাইছিস বলতো তুই? আরে পারবি কিনা বল। পারবো না কেন? তাহলে দে। আমি তো জানি না, প্রিন্সিপালের কাছে জানতে হবে। তাহলে এক্ষুনি জেনে বল। কিন্তু উনি কি আমাকে দেবেন? বলবি সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত কেসটা হাতে নিয়েছে আর কেসের তদন্তের জন্য ঠিকানা দরকার পেন্টারের, আর বলবি আমি পরে ওনার সাথে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, আমাকে 10 মিনিট দে, আমি 10 মিনিট পর তোকে কল ব্যাক করছি, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি। ফোন কেটে অর্জুন অস্থির পায়ে ঘরের এক কোণা থেকে আরেক কোণা হেঁটে চলেছে। 10 মিনিট পরে সুদীপ ফোন করে ঠিকানা বলে দেয়। ঠিকানা পাওয়ার সাথে সাথেই অর্জুন তার ব্ল্যাক স্করপিওটা নিয়ে বেরিয়ে পড়ল। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে অর্জুন দরজায় টোকা দিল। দরজা খুলে বেরিয়ে এলেন একজন মাঝবয়সী মহিলা। অর্জুনকে দেখে জিজ্ঞাসা করলো, কাকে চাই? সুতোপা। ঘরের ভেতর থেকে তখন একজন মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে অর্জুনের চোখে জল চলে আসে। অস্ফুট স্বরে অর্জুন বলে উঠল, শ্রেয়া। এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে টেডি বিয়ার গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল সাধ্যায়। গল্পটির অন্যান্য চরিত্রে আছে পার্থসারথী, সুমনা, রুদ্রনীল, অতনু, তনয়, অরূপ, শ্রাবণী, সৌরভ মণ্ডল, সুরজিৎ, ঋতদীপ, সৃজা, সহেলি, তমাল, রাজ, অর্চিতা, প্রিয়ম, অগ্রজ, সৌরভ রায়, ডোনা, সায়ক। গানে সায়নিকা চক্রবর্তী। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন সুজয় ভূঁইয়া। ভিডিওগ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।